কি আপনি বিশ্বাস করবেন যে মুম্বাইয়ের ঝুগ্গি বস্তিতে থাকা 10 বছরের এক দরিদ্র মেয়ে তার মুমূর্ষু মাকে বাঁচানোর জন্য শহরের সবচেয়ে অভিজাত এলাকার এক মলের সামনে 1 কোটিপতির মানিব্যাগ চুরি করে নেয় এবং তারপর যে গল্পের শেষ জেলের শিকের পেছনে হওয়া উচিত ছিল সেটি এমন এক রহস্য উন্মোচন করে যা সবার দুনিয়া বদলে দেয়। যে লোকটির কাছ থেকে সেই মেয়েটি চুরি করেছিল তিনি অন্য কেউ নন, বরং তার নিজের বাবা, যাকে সে কোনোদিন দেখেনি। দুঃখে ডুবে থাকা এক জীবন হঠাৎ চোখের জল, ভালোবাসা এবং এক বুক কাঁপানো মোড়ে এসে দাঁড়ালো। এই সত্য ঘটনাটি আপনাকে আপনার জায়গা থেকে নড়তে দেবে না। এক ট্র্যাজেডি যা মুম্বাইয়ের ভিড়ের মাঝে অলৌকিক ঘটনায় পরিণত হল। ধারাবীর সেই স্যাঁতসেঁতে ঘর। ধারাবীর এক সরু গলিতে আজ সকালে অন্য দিনের মতোই ভিড় ছিল, কিন্তু আজ সেখানে আরোহীর পরিচিত কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না। কেউ সেই রোগা পাতলা মেয়েটিকে দেখতে পাচ্ছিল না, যে প্রতিদিন ছেঁড়া পুরনো কাপড় পরে আর একটা ভাঙা ছাতা নিয়ে লটারির টিকিট বিক্রির জন্য গাড়িগুলোর মাঝে দৌড়াত। আজ আরোহী তার বাড়িতেই ছিল, বা বলা ভালো সেই ছোট স্যাঁতসেঁতে ঘর থেকে বের হতে পারছিল না, যা বস্তির এক কোণে ছিল। সেখান থেকে অনবরত কারো কাশির যন্ত্রণাদায়ক শুকনো এবং বুক কাঁপানো আওয়াজ আসছিল। সেই মেয়েটি এক পুরনো প্লাস্টিকের চেয়ারে হাঁটুতে মাথা দিয়ে বসে তার মা মীরাকে অপলক দৃষ্টিতে দেখছিল। মীরা ঠান্ডায় কাঁপছিল এবং তার কপাল ঘামে ভেজা ছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং প্রতিবার কাশির সময় তার পুরো শরীর কেঁপে উঠছিল। ঘরে স্যাঁতসেঁতে ভাব, ওষুধ আর ঠান্ডা হয়ে যাওয়া খিচুড়ির গন্ধ ছড়িয়েছিল। গ্যাসে রাখা খাবার সকাল থেকে ঠান্ডা পড়েছিল। মা, একটু জল খেয়ে নাও। আরোহী কাপা হাতে গ্লাস এগিয়ে দিল, কিন্তু মীরা দুর্বল হয়ে মাথা নেড়ে দিল। তার শুকনো ঠোঁট বিড়বিড় করে কিছু বলল যা শোনা গেল না। আরোহীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে গালে পড়ল এবং সে মায়ের রোগা হাত শক্ত করে ধরে নিল। হাসপাতালের কঠোর বাস্তবতা। সেই বিকেলে আরোহী তার মাকে নিয়ে পাশের সরকারি ডিসপেন্সারিতে গেল। প্রায় 1 ঘন্টা গুমোট করিডোরে অপেক্ষা করার পর ডক্টর আইয়ার, যিনি তাদের অনেক দিন ধরে চিনতেন, পরীক্ষার জন্য ডাকলেন। নিউমোনিয়া খুব বিগড়ে গেছে মা, ডাক্তার গম্ভীর হয়ে বললেন। তোমার মাকে এখনই বড় হাসপাতালে ভর্তি করতে হবে। যদি দেরি হয় তবে প্রাণের ঝুঁকি হতে পারে। আরোহী কাঁদতে কাঁদতে ডাক্তারের হাত ধরে ফেলল। ডাক্তার আঙ্কেল, আমার মা খুব অসুস্থ, ও শ্বাস নিতে পারছে না, প্লিজ ওকে বাঁচিয়ে নিন। ডাক্তার মেয়েটিকে দেখলেন, তার কণ্ঠস্বর নরম হয়ে এলো। আমি বুঝতে পারছি, কিন্তু হাসপাতালে ভর্তি করার জন্য আগে টাকা জমা করতে হবে। তুমি কি বুঝতে পারছো? ডাক্তার আইয়ার দীর্ঘশ্বাস ফেললেন, কারণ কোনো ইন্স্যুরেন্স নেই, তাই অন্তত 10,000 টাকা জমা দিতে হবে। আমি চেষ্টা করব যেন ফি কম হয়, কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ খুব দামি। আরোহী মাথা নাড়ল। সেটা বলার সাহস জোগাতে পারল না যে তার ছোট পুটলিতে মাত্র 327 টাকা ছিল, যা তার কয়েক সপ্তাহের উপার্জন। সে কাঁদল না, তার কাছে কাঁদার সময় ছিল না। সে শুধু মায়ের হাত ধরল এবং তাদের সেই পুরনো ঘরে ফিরিয়ে নিয়ে এলো। তার মন সেই সংখ্যাগুলোর মধ্যে আটকে ছিল, যা যোগ করা তার আয়ত্তের বাইরে ছিল। রূপোর লকেটের স্মৃতি। সেই রাতে আরোহী ঠান্ডা মেঝেতে বসে টিমটিমে টিউবলাইটের আলোয় এক এক করে নোট গুনছিল। 327 টাকা সে বারবার গুনছিল, এই আশায় যে হয়তো টাকা অলৌকিকভাবে 10,000 হয়ে যাবে। কিন্তু তেমন কিছু হলো না। দরজার ভাগ দিয়ে বাতাস আসছিল, যাতে স্যাঁতস্যাঁতে গন্ধ আর পাশের বাড়ির টিভির আওয়াজ মিশেছিল। ছোট মন্দিরে তার দিদার ছবি ছিল, যিনি তাকে 6 বছর বয়স পর্যন্ত মানুষ করেছিলেন। তিনি ছবিতে হাসছিলেন। আরোহী মাথা তুলল এবং তারপর এক পুরনো সিন্দুকের নিচ থেকে কাঠের একটা ছোট বাক্স বের করল, যার ভেতরে রূপোর একটা লকেট ছিল, যার ওপর একটা পাখি আর গুলমোহর ফুলের আকৃতি তৈরি ছিল। এটা পুরনো ছিল এবং এর রং ফিকে হয়ে গিয়েছিল, কিন্তু মা সবসময় বলেছিলেন যে এটাকে কখনো হারাস না। এটাই একমাত্র জিনিস যা তোকে সেখান থেকে যুক্ত করে যেখানকার তুই আসলে। আরোহী এই গভীর কথার মানে জানত না, কিন্তু সে এটাকে সবসময় নিজের সাথে রাখত। স্কুলে যাওয়ার সময়, যখন সে যেত, ঘুমানোর সময় বা রোদে লটারি বিক্রির সময়। তার মায়ের কথার উপর ভরসা ছিল। তার বিশ্বাস ছিল যে সেই লকেট সেই পরিবারের অংশ, যাকে সে কোনোদিন পুরোপুরি জানতে পারেনি। তখনই মায়ের আবার জোরে কাশির দমক উঠল।
মীরা বিছানায় কুঁকড়ে গেল। কাশির আওয়াজ এমন ছিল যেন বুক ফেটে যাবে। আরোহী দৌড়ে তার কাছে গেল, পিঠ চাপড়ে দিল। মা, তুমি চিন্তা করো না। মীরা খুব কষ্টে বলল, কাল আমি ঠিক হয়ে যাব। কিন্তু দুজনেই জানত যে এটা মিথ্যে। বৃষ্টির দিনের কঠিন সিদ্ধান্ত। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই আরোহী সব টাকা নিজের পকেটে ভরল আর লকেটটি কুর্তার ভেতরে লুকিয়ে নিল। সে মায়ের কপালে চুমু খেল। আমি আজ তাড়াতাড়ি কাজে যাচ্ছি মা, আমি পুরো টাকা নিয়ে আসব, আমি কথা দিচ্ছি। এবং তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা ধীরে বন্ধ করতে ভুলল না। তখনও পুরোপুরি সকাল হয়নি। রাস্তায় কুয়াশা ছিল। পাতলা রেইনকোট আর ছেঁড়া টুপি সেই ছোট মুখটি লুকিয়ে রাখছিল, যা রোদ আর বাতাসে শক্ত হয়ে গিয়েছিল। আরোহীর কাছে আশা ছাড়া আর কিছু ছিল না, এবং এক ভয় ছিল যে আজকের দিনটি জীবন আর মৃত্যুর ফয়সালা করবে। সে জানত না যে আজকের দিনটি তার পুরো জীবন বদলে দেবে। কোলাবা মার্কেটের আশেপাশে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। গাড়ির হর্ন, পর্যটকদের আওয়াজ আর ফেরিওয়ালার শোরগোল। আরোহী রোজকার মতো ভিড়ের মাঝে মিশে গেল, হাতে লটারির টিকিট নিয়ে, যা বৃষ্টির জলে একটু নষ্ট হয়ে গিয়েছিল। সে সেই মুখস্থ বাক্যই বলছিল, টিকিট নিয়ে নিন বাবুজি, আমাকে সাহায্য করুন। বেশিরভাগ মানুষ মাথা নেড়ে এগিয়ে যাচ্ছিল। কেউ কেউ তাকে দয়ার নজরে দেখছিল, কিন্তু কেউ থামছিল না। তার অভ্যাস হয়ে গিয়েছিল। আরোহী অনেক আগেই শিখে নিয়েছিল যে দয়া চাওয়া সহজ নয়। কোলাবা কজওয়ে ও সেই মানিব্যাগ। দুপুরের দিকে আবার বৃষ্টি শুরু হলো। জুলাইয়ের বৃষ্টি, যা শহরের রাগের মতো ঝরছিল। আরোহী একটা গাছের নিচে আশ্রয় নিল। ঠান্ডায় কাঁপছিল সে। সে নিজের কলার ঠিক করল আর অভ্যাস মতো লকেটটি মুঠোর মধ্যে চেপে ধরল। হঠাৎ আসা বৃষ্টিতে কোলাবার ভিড় এলাকায় হুলস্থুল পড়ে গেল। আরোহী একটা দোকানের ছাউনির নিচে গুটিসুটি মেরে বসল। তার মাথায় শুধু হাসপাতালের সেই বিল ঘুরছিল, যা সে মেটাতে পারছিল না। সে জানত না যে কিছু মিনিটের মধ্যে এই ভিড়ের মাঝে এক ছোট মুহূর্ত তার ভাগ্য বদলে দেবে। এক মুহূর্ত যার শুরু হয়েছিল বৃষ্টিতে পড়ে যাওয়া একটা মানিব্যাগ থেকে। মুম্বাইয়ে বর্ষার বৃষ্টি বিনা সতর্কবার্তা ছাড়াই শুরু হয়ে গেল, যাতে আগে থেকেই বিষণ্ণ আকাশ আরও সাদা হয়ে গেল। আরোহী তার পাতলা রেনকোটটি শক্ত করে ধরল এবং পিচ্ছিল রাস্তায় সামলে চলতে লাগল। সে কোলাবা কজওয়ের কাছে একটি কফি শপের ছাউনির নিচে লুকালো। হাতে ভেজা টিকিটের বান্ডিল ছিল। উপরের কিছু টিকিট ছিঁড়ে গিয়েছিল আর একে অপরের সাথে লেগে গিয়েছিল। সে গভীর শ্বাস নিল আর গাল থেকে বৃষ্টির জল মুছল। খিদেই পেটে মোচড় দিচ্ছিল, কিন্তু আরোহী থামল না। প্রতিটি কদম ভারী মনে হচ্ছিল, আর মাথায় শুধু এটাই চলছিল যে যদি সব টিকিট বিক্রি হয়ে যায়, যদি টাকা পাওয়া যায়, তবে মা ঠিক হয়ে যাবে। বিক্রম সিংহানিয়ার প্রবেশ ও মানিব্যাগ কুড়োনো। যখন সে এক গলির দিকে মোড় নিতে যাবে, তখনই এক কালো রঙের চকচকে লাক্সারি গাড়ি, যেটাতে দিল্লির নম্বর ছিল, রাস্তার ধারে এসে থামল। এক লম্বা মানুষ গাড়ি থেকে নামলেন, যার গাঢ় রঙের স্যুট বৃষ্টিতে ভিজছিল, কিন্তু তাকে কোনো তাড়াহুড়োয় দেখাচ্ছিল না। সে ফোনে কথা বলছিল। আওয়াজ ভারী এবং স্পষ্ট ছিল। প্রতিটি শব্দ এক আদেশের মতো মনে হচ্ছিল। আজই ডিল ফাইনাল করো, আমি জাপানি ক্লায়েন্টদের ভাবার সময় দিতে চাই না। আরোহী তাকে দেখছিল, কারণ সে সেখানে উপস্থিত বাকিদের চেয়ে একদম আলাদা ছিল। তার হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি, সবকিছু সিদ্ধান্ত নেওয়া মানুষের মতো ছিল। সে নিজের পকেট থেকে মানিব্যাগ বের করল, হয়তো কাউকে কার্ড দেওয়ার জন্য। কিন্তু যখন সে গাড়ির দিকে এগোলো, হয়তো বৃষ্টির কারণে হাত পিছলে মানিব্যাগটি ফুটপাতে পড়ে গেল। পড়ার আওয়াজ হলো, যা শুধু আরোহী শুনতে পেল। সে এদিক ওদিক দেখল, কেউ দেখেনি। সেই লোকটি গাড়িতে বসে পড়ল। দরজা বন্ধ হলো আর গাড়ি চলতে লাগল। ভেজা পাথরের ওপর সেই মানিব্যাগটি একা পড়ে চকচক করছিল। আরোহীর শরীর আড়ষ্ট হয়ে গেল। মাথায় এক পরিচিত আওয়াজ প্রতিধ্বনিত হল, যত দারিদ্র্যই আসুক, কারো জিনিস নিবি না। খারাপ হোস না আরোহী। কিন্তু তারপর আর এক দ্বিতীয় আওয়াজ এলো, যা অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল। যদি মা মরে যায়, তবে আমার কাছে আর কি থাকবে? আরোহী ঢোক গিলল। সে মানিব্যাগের কাছে গেল, নিচু হলো। তার হাত এমনভাবে কাঁপছিল যেন আগুন ছুতে যাচ্ছে। সে সেই গাড়ির দিকে দেখল, যা চোখের আড়ালে চলে গিয়েছিল, এবং তারপর আশেপাশের লোকেদের কারো নজর ছিল না। সে ধীরে থেকে বলল, জানি না কাকে, আমাকে মাফ করে দিও মা। এবং তারপর মানিব্যাগ তুলে দৌড় দিল। ধাওয়া এবং সত্য উন্মোচন। বৃষ্টি তেজ ছিল। পিছন থেকে কারো চিৎকারের আওয়াজ এলো, ওই মেয়েটি মানিব্যাগ চুরি করেছে। পাশের দোকান থেকে এক লোক চিৎকার করে উঠল আর পেছনে দৌড়ালো। আরোহী ঘাবড়ে গিয়ে এক সরু গলিতে ঢুকে পড়ল। পা পিছলে সে পড়ে যেতে যেতে বেঁচে গেল। পিছনের লোকটি এখনও চিৎকার করছিল, থাম,
মানিব্যাগ ফেরত দে। সে পেছন না তাকিয়ে দৌড়াতে থাকল। মনে হচ্ছিল যদি থামে তবে সব আশা শেষ হয়ে যাবে। অবশেষে যখন কদমের আওয়াজ আসা বন্ধ হলো তখন আরোহী থামার সাহস করল। সে বুড়িভাবে হাঁপাচ্ছিল। এক বন্ধ হয়ে থাকা ভাঙাচোরা লোহার দোকানের ছাদের নিচে সে লুকালো। সে পুরোপুরি ভিজে গিয়েছিল, কিন্তু মানিব্যাগটিকে বুকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন ওটি কোনো পবিত্র জিনিস। একটু শান্ত হওয়ার পর সে ধীরে করে মানিব্যাগটি খুলল। ভেতরে নোটের এক মোটা তাড়া ছিল। সে জানত না কত টাকা আছে, শুধু 500 আর 2000 টাকার নোট দেখা যাচ্ছিল। হয়তো 10,000, হয়তো 20,000। সে জীবনে এত টাকা দেখেনি। এছাড়া অনেক ব্যাংক কার্ড, কাগজপত্র আর একটা আধার কার্ড ছিল। সে নাম পড়ল, বিক্রম সিংঘানিয়া। ভেতরে একটি ছবিও ছিল, এক মহিলার, যে গুলমোহর লাল ফুলের নিচে দাঁড়িয়েছিল, হালকা হাসছিল এবং ক্যামেরা যে ধরে আছে তার দিকে তাকিয়েছিল। সেই মহিলা আরোহীর মা ছিল না, কিন্তু তাকে দেখে আরোহীর বুক জোরে ধরফর করতে লাগল। সে ছবিটা উল্টে দেখল। পেছনে কিছু লেখা ছিল না, শুধু কালির একটা দাগ ছিল। ঠান্ডা বাতাস গলি দিয়ে বয়ে গেল, যাতে পেট্রোল আর বৃষ্টির গন্ধ ছিল। আরোহী মানিব্যাগ বন্ধ করল, সব কিছু ভেতরে ভরল এবং নিজের কুর্তার ভেতর থেকে রূপোর লকেটটি বের করল। লকেট বেজে গিয়েছিল, কিন্তু সেটির ওপর থাকা চিহ্নটি চকচক করছিল, পাখি আর গুলমোহর ফুল। সে ছবিতে পেছনে দেখা যাওয়া গুলমোহর গাছটিকে দেখল। ওটা একদম তেমনই ছিল যেমন তার মায়ের একটা পুরনো ছবিতে ছিল। এক অদ্ভুত অনুভূতি হলো, যাতে তার হাত ঠান্ডা হয়ে গেল। কিন্তু ভাবার সময় ছিল না। সে সরকারি হাসপাতালের দিকে দৌড়ালো, যেখানে মা তার অপেক্ষা করছিল। হাসপাতালে চিকিৎসা ও আরোহীর ভয়। দুপুরে হাসপাতাল খচখচ করছিল। ফিনাইল, ওষুধ আর উদ্বেগের গন্ধ বাতাসে মিশেছিল। আরোহী রিসেপশন কাউন্টারে ভিড় ঠেলে পৌঁছল এবং কাঁপা হাতে মানিব্যাগটি রেখে দিল। তারপর তার মনে পড়ল এবং সে শুধু টাকা বের করল। সে নোটের তাড়া বের করল, না গুনেই, আর বলল, ম্যাডাম, আমার মায়ের নাম মীরা, ও এমার্জেন্সি ওয়ার্ডে আছে, ওর নিউমোনিয়া হয়েছে, প্লিজ এই টাকা দিয়ে ওর চিকিৎসা করে দিন। রিসেপশনিস্ট মেয়েটিকে অবাক হয়ে দেখলেন। তারপর টাকাগুলো দেখলেন, যা প্রয়োজনের তুলনায় বেশি মনে হচ্ছিল। তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? আমি পেয়েছি, কেউ আমার মায়ের সাহায্যের জন্য দিয়েছে। আরোহী নজর নিচু করে নিল। প্লিজ আমার মাকে বাঁচিয়ে নিন, ও শ্বাস নিতে পারছে না। তার আওয়াজে এত ব্যথা আর আকুতি ছিল যে কর্মচারী না করতে পারলেন না। ডাক্তার আইয়ারকে ডাকা হলো। কিছু মিনিটের পরীক্ষার পর তিনি নার্সকে নির্দেশ দিলেন যে রোগীকে আইসিইউতে শিফট করতে আর অ্যান্টিবায়োটিক শুরু করতে। মাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। আরোহী তাকিয়ে থাকল। তার হাত শিথিল হয়ে গেল। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে কোনোদিন ভাবেনি যে সে এমন কিছু করবে। তার মন হালকাও ছিল, আবার ভারীও। সে মাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু ভুল কাজ করে। আরোহী ওয়েটিং চেয়ারে বসে পড়ল। তার পা কাঁপছিল। তার ভেতরে আর এক তুফান উঠছিল, অপরাধবোধের, ভয়ের এবং সেই অদ্ভুত অনুভূতির যে সে বড়দের সেই দুনিয়াকে ছুঁয়ে ফেলেছে যেখানে ঠিক আর ভুল স্পষ্ট হয় না। বিক্রমের অনুসন্ধান। সে জানত না যে যখন হাসপাতালের করিডোর শান্ত হচ্ছিল তখন শহরের অন্য প্রান্তে সমুদ্রের ধারে এক আলিশান কাঁচের কেবিনে এক লোক রাগে মেঝের ওপর হাত মারছিলেন। আমার মানিব্যাগ কোথায় পড়ল? অ্যাসিস্ট্যান্ট জবাব দিল, স্যার, ক্যামেরায় এক মেয়েকে ওটা কুনোতে দেখা গেছে। লটারি বিক্রি করা কোনো মেয়ে, বয়স প্রায় 10 বছর, রেইনকোট পরা আর গলায় রূপোর লকেট আছে। বিক্রম সিংহানিয়া মুঠি শক্ত করলেন। তার চোখের রাগ ধীরে ধীরে সন্দেহে বদলে গেল। মেয়েটি লকেট পরে আছে। সে ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করল, গুলমোহরের নিচে দাঁড়িয়ে থাকা সেই মহিলা, আর বিড়বিড় করল, মীরা কি এমন হতে পারে? এই প্রশ্ন বাতাসে ঝুলে রইল, আর এমন এক আবর্ত শুরু হলো যার আন্দাজ কারও ছিল না। আর এক ছোট মেয়ের ভুলের কারণে ভাগ্যের সেই অদৃশ্য সুতো নড়ে গেল, যা সেই মানুষদের আবার মেলাতে যাচ্ছিল যারা ভেবেছিল এখন তাদের একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই। আরোহী হাসপাতালের করিডোরে বসেছিল। তার আঙুলগুলো একে অপরের সাথে জট পাকিয়েছিল, আর নজর সেই ঘরের দরজায় আটকে ছিল যেখানে তার মাকে ওষুধ দেওয়া হচ্ছিল। মাঝে মাঝে ওষুধের ট্রলি নিয়ে যাওয়া নার্স তাকে চমকে দিচ্ছিল। এই কারণে নয় যে সে মায়ের জন্য চিন্তিত ছিল, বরং এই ভয়ে যে কেউ যদি তাকে সেই টাকাগুলোর কথা জিজ্ঞাসা করে যা সে জমা করেছিল। সেই টাকা তার ছিল না, ধারের ছিল না, আবার ভিক্ষারও ছিল না। ওটা এক অচেনা আমির আর ক্ষমতাশালী মানুষের মানিব্যাগ ছিল, আর সে ওটা চুরি করেছিল।
যদিও মা বেঁচে গিয়েছিল, কিন্তু ভয় শেষ হচ্ছিল না। অপরাধবোধ এবং প্রতিশ্রুতি। সে নিজের কুর্তার ভেতর থেকে মানিব্যাগটি বের করল আর নিজের কোলে রেখে ওটির দিকে তাকিয়ে থাকতে লাগল। তার মাথায় মায়ের দেওয়া শিক্ষা প্রতিধ্বনিত হচ্ছিল। চাই আমাদের কাছে কিছু না থাক, কিন্তু নিজের মন পরিষ্কার রাখবি। দারিদ্র্যকে নিজের সততার ওপর হাবি হতে দিবি না। আরোহী ধীরে থেকে দীর্ঘশ্বাস ফেলল। আমাকে মাফ করে দাও মা, আমি শুধু তোমাকে বেঁচে থাকতে দেখতে চেয়েছিলাম। হঠাৎ তার কাঁধে একটা হাত রাখা হলো। সে ভয় পেয়ে পেছনে ফিরল। ডক্টর আইয়ার, তোমার মা ভালো আছে, ওষুধ দ্রুত কাজ করেছে, কিন্তু তাকে অন্তত 3 দিন পর্যবেক্ষণে রাখতে হবে। তুমি তৈরি থেকো। মেয়েটি মাথা নাড়ল। তার মনে হলো হৃদয়ের বোঝা একটু হালকা হলো। তুমি এখানে একা? ডক্টর জিজ্ঞাসা করলেন। তার চোখে মায়া ছিল। জি, আমার আর কোনো আত্মীয় নেই, শুধু মা আছে। ডক্টর আইয়ার খামোশ হয়ে গেলেন। তিনি নিজের পেশায় অনেক পরিস্থিতি দেখেছিলেন, কিন্তু এই মেয়ের চোখে এমন কিছু ছিল যে তিনি নজর সরাতে পারলেন না। একসাথে দৃঢ়তা আর ভয়। কিছু মুহূর্তের খামোশির পর আরোহী সাহস জোগাল। ডক্টর আঙ্কেল, যদি কেউ আজকের ফির কথা জিজ্ঞাসা করে, তবে কি আপনি বলতে পারেন যে কোনো দয়ালু মানুষ সাহায্য করেছে? ডক্টর আইয়ারের কপালে হালকা ভাঁজ পড়ল। তোমার কাছে টাকা কোথা থেকে এলো আরোহী? আমি একটা মানিব্যাগ পেয়েছিলাম যাতে টাকা ছিল। আমি শুধু ততটুকুই নিয়েছি যতটুকু মায়ের চিকিৎসার জন্য দরকার ছিল। আমি বাকিটা ফেরত দিয়ে দেব। সে কাঁপতে কাঁপতে বলল। মিথ্যে বলতে চাইছিল না। সত্য এক ভারী পাথরের মতো তার বুকে রাখা ছিল। ডক্টর আইয়ার তাকে কিছুক্ষণ দেখলেন আর তারপর ধীরে মাথা নাড়লেন। আমি কাউকে বলবো না, কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে যে মায়ের ঠিক হওয়ার পর আমরা দুজনে মিলে সেই টাকা ফেরত দেওয়ার রাস্তা বের করব। ঠিক আছে। আরোহী কেঁদে ফেলল। কাল থেকে এখন পর্যন্ত প্রথমবার সে এক পাকা প্রতিশ্রুতির মতো মাথা নাড়ল। মায়ের জ্ঞান ফেরা ও কার্ডের রহস্য। সন্ধ্যায় যখন মীরাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হলো, আরোহী তার পাশে বসে তাকে ঘুমোতে দেখতে লাগল। হালকা আলোয় তার মা এখনও দুর্বল আর ফ্যাকাশে দেখাচ্ছিল, কিন্তু মুখ থেকে ব্যথার রেখা কমে গিয়েছিল। সে মায়ের হাত ধরল, উষ্ণতা অনুভব করল। মা, সে ধীরে করে ডাকল। মীরা চোখ খুলল আর দুর্বল এক হাসি দিল। তুমি লটারির অনেক টিকিট বিক্রি করে দিলে? কি? আরোহী মাথা নিচু করে নিল। হ্যাঁ মা, এক খুব ভালো ম্যাডাম পেয়েছিলাম, তিনি ওষুধের জন্য টাকা দিয়েছেন। মীরা আর কিছু জিজ্ঞাসা করল না, হয়তো মেয়ের উপর ভরসার কারণে বা খুব ক্লান্তির কারণে। আরোহীর মন ভেতরে ভেতরে খুঁতখুত করছিল। সেই রাতে যখন মা গভীর ঘুমেছিল, আরোহী চুপচাপ আবার মানিব্যাগটি খুলল। সে ওটা ফিরিয়ে দিতে চেয়েছিল। কাগজপত্রের মাঝে সে একটা বিজনেস কার্ড পেল। বিক্রম সিংহানিয়া, চেয়ারম্যান, ভিএস গ্রুপ, অফিস, বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, বিকেসি, মুম্বাই। ভিএস গ্রুপ। তার মনে পড়ল যে বস্তিতে কেউ এই বড় কনস্ট্রাকশন কোম্পানির নাম নিয়েছিল, যা বড় বড় ইমারত বানায়। সে মাকে দেখল, তারপর নিজের গলার লকেটকে, আর তারপর মানিব্যাগে রাখা ছবিটিকে। গুলমোহরের নিচে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে তার মায়ের মতো লাগছিল, খুব বেশি। যত সে দেখছিল তার বুঝে আসছিল না যে এই লোকটির কাছে তার মায়ের মতো দেখতে মহিলার ফটো কেন আছে। তারা কি আত্মীয়? না, এটা ভাবাও পাগলামি ছিল। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল। ভিএস গ্রুপ অফিসে। আরোহী ভিএস গ্রুপের কাঁচের আলিশান অফিস। আরোহীর দুনিয়া থেকে একদম আলাদা ছিল। উঁচু গেট, ইউনিফর্ম পরা গার্ড, সব জায়গায় ক্যামেরা। আরোহী গেটে দাঁড়িয়েছিল, পকেটে মানিব্যাগ শক্ত করে ধরা, বুক জোরে জোরে ধরফড় করছিল। কার সাথে দেখা করতে হবে? গার্ড কড়া গলায় জিজ্ঞাসা করল। আমি বিক্রম স্যারের সাথে দেখা করতে চাই। তোমার কি কাজ? গার্ড বৃষ্টিতে ভেজা, খালি পা আর দুর্বল মেয়েটিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তাকে কোনোভাবেই চেয়ারম্যানের সাথে দেখা করার যোগ্য মনে হচ্ছিল না। অ্যাপয়েন্টমেন্ট আছে? না, কিন্তু আমি বিক্রম স্যারের মানিব্যাগ পেয়েছি, আমি শুধু ওটা ফেরত দিতে চাই। তখনই বিক্রমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অঞ্জলি লবি থেকে বাইরে আসছিল। সে এটা শুনল আর আরোহীর দিকে ফিরল। তার তীক্ষ্ণ নজর মেয়েটির গলায় ঝুলতে থাকা রূপোর লকেটে গিয়ে ঠেকল। তুমি বলছো তুমি বসের মানিব্যাগ পেয়েছ? হ্যাঁ, দেখাও আমাকে। আরোহী কাপা হাতে মানিব্যাগ বের করল। অঞ্জলি মানিব্যাগ খুলল, এক নজর দেখল আর অবাক হয়ে গেল। এটা সত্যিই বিক্রম স্যারের মানিব্যাগ ছিল। তুমি এখানেই থাকো। সে দ্রুত ভেতরে ঢুকে গেল। মুখোমুখি আরোহী ও বিক্রম। 25 তলার অফিসে বিক্রম সিংহানিয়া জানলা দিয়ে
আরব সাগর অর্থাৎ অ্যারেবিয়ান সিয়ের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবেছিলেন। কাল রাতে মানিব্যাগ হারানোর কথা জানার পর তিনি কোলাবার আশেপাশের সব সিসিটিভি ফুটেজ চেক করিয়েছিলেন। ফুটেজে এক রোগা পাতলা মেয়ে দেখা গিয়েছিল প্রায় 10 বছরের, যে রেইনকোট পরেছিল। মুখ পরিষ্কার ছিল না, কিন্তু একটা জিনিস তার নজর কেড়েছিল, রূপোর লকেট। ওটা শুধু এক গয়না ছিল না, বরং সেই লকেটের হুবহু নকল ছিল যা তিনি 10 বছর আগে মীরাকে উপহার দিয়েছিলেন। তার বুক ধরাস করে উঠল। অঞ্জলি দরজা খটখটালো। স্যার, ওই মেয়েটি লবিতে অপেক্ষা করছে, আমি চেক করেছি, ওটা আপনারই মানিব্যাগ। বিক্রম মাথা তুললেন। ওকে ওপরে নিয়ে এসো। কিছু মিনিট পর দরজা খুলল। আরোহী ভেতরে এলো। ভয়ের চোটে তার হাত পা গুটিয়ে আসছিল। বিক্রম দাঁড়িয়ে পড়লেন। মেয়েটিকে এমনভাবে দেখছিলেন যেন তার চোখে কিছু খুঁজছেন। সে মাথা নিচু করে নিল। সরাসরি দেখার সাহস হলো না। সরি স্যার, আমি আপনার মানি ব্যাগ পেয়েছিলাম। আমি ওটা থেকে টাকা বের করেছি মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি আর কিছু নিইনি। আমি শুধু মাকে ঠিক করতে চেয়েছিলাম, আমি ইচ্ছা করে চুরি করিনি। বিক্রম কিছু বললেন না, শুধু কাছে এলেন আর মেয়েটির গলায় ঝুলন্ত লকেটটি খুঁটিয়ে দেখলেন। এই লকেট তোমার কাছে কবে থেকে আছে? মা ছোটবেলায় দিয়েছিল। তারা বলেছিল এটাই একমাত্র চিহ্ন যা বলে যে আমি কোথা থেকে এসেছি। বিক্রমের হাতে হালকা কম্পন হলো, গলা বুঝে এলো। তোমার মায়ের নাম কি? মীরা, মীরা শর্মা। 10 বছরের পুরনো স্মৃতির উন্মোচন। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। বিক্রম এক কদম পিছিয়ে গেলেন, যেন বুক ধরফর করতে ভুলে গেছেন। আরোহী মাথা তুলল এবং প্রথমবার সেই লোকটির চোখে দেখল। আর সেই মুহূর্তেই দুজনে অনুভব করল যে তারা সেই সত্যকে দেখছে যাকে অস্বীকার করা যায় না। ভেজা চুল থেকে জলের ফোঁটা মেঝেতে পড়ল। মুম্বাইয়ের গুমোটের মাঝে এক আবেগপূর্ণ তুফান উঠতে শুরু করেছিল। এটা বৃষ্টি ছিল না, বরং স্মৃতি, সত্য আর সেই কথাগুলো তুফান ছিল যা কখনো কোথাও যায়নি। সেই সন্ধ্যায় মুম্বাইয়ে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বাতাসে গুমোট আর ধুলো ছিল। বিক্রমের অফিসের কাছের দেওয়ালে আকাশের ধূসার রং ধরা পড়ছিল, যেখানে সূর্য এক ঝাপসা আলো হয়ে রয়ে গিয়েছিল। মেয়েটি যাওয়ার পর তিনি পাথর হয়ে বসেছিলেন। সামনে মেঝের ওপর সেই মানিব্যাগটি রাখা ছিল, কিন্তু তার নজর সেই রূপোর লকেটের স্মৃতির ওপর আটকে ছিল। সেই লকেট যা তিনি নিজে কিনেছিলেন, যা তিনি 10 বছর আগে লোনাভালার এক বর্ষার সন্ধ্যায় মীরাকে পরিয়েছিলেন। বিক্রম সিংঘানিয়া কাকতালীয় ঘটনায় বিশ্বাস করার মতো মানুষ ছিলেন না। তার পুরো জীবন পরিসংখ্যান, কন্ট্রাক্ট আর কন্ট্রোলের ওপর টিকেছিল। কিন্তু আজ এই কাকতালীয় ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছিল। সেই মেয়েটি আরোহী কথা বলার সময় যেভাবে মাথা নিচু করত, ভুল স্বীকার করার সময় যেভাবে কাঁপছিল, তা একদম মীরার মতো ছিল। আর আরোহী এটাই সেই নাম যা মীরা বেছেছিল যদি কখনো তাদের কোনো মেয়ে হয়। লোনাভালার সেই ছবি। তিনি ড্রয়ার খুললেন আর একটা পুরনো কাঠের বক্স বের করলেন যা 10 বছর ধরে বন্ধ ছিল। ভেতরে লোনাভালার পাহাড়ে তোলা একটা ছবি ছিল, সেই ছবি যা তার মানি ব্যাগেও ছিল। ছবিতে মীরা গুলমোহর ফুলের মাঝে দাঁড়িয়েছিল, মুখে সেই একই নম্র হাসি, চোখ সরাসরি তার দিকে তাকিয়েছিল। নিচে লেখা ছিল, সেই মানুষের জন্য যে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি ছবিটিকে আঁকড়ে ধরে বিড়বিড় করলেন, আমি ফিরে তো এসেছিলাম, কিন্তু হয়তো অনেক দেরি হয়ে গিয়েছিল। অঞ্জলি ভেতরে এসে নিস্তব্ধতা ভাঙল। বিক্রম স্যার, আমি এইমাত্র সিটি হসপিটালে চেক করলাম। সেখানে মীরা শর্মা নামে এক রোগী আছে। নিউমোনিয়ার কারণে পরশু ভর্তি হয়েছিল এবং বিল ক্যাশে জমা দেওয়া হয়েছিল, ঠিক সেই সময় যখন কোলাবায় আপনার মানিব্যাগ চুরি হয়েছিল। বিক্রম ছবিটিকে শক্ত করে ধরলেন। তুমি ঠিক বলছ, সব কিছু পুরোপুরি মিলে যাচ্ছে। সে উঠে দাঁড়ালো আর কোট নিল। গাড়ি বের করো, আমাকে ওখানে যেতে হবে। সেই ছোট সরকারি হাসপাতাল ভিড়ভাট্টা ভর্তি রাস্তার উপর ছিল। কালো লাক্সারি গাড়ি গেটে থামলে অনেকেই ঘুরে দেখতে লাগল। বিক্রম দ্রুত চললেন। আশেপাশের নজরের তর্কানা করে তার মাথায় স্মৃতিরা ভিড় করছিল। লোনাভালার সেই ছোট ঘর, সেই রাত যখন মীরা ঠান্ডায় কাঁপছিল, তার উজ্জ্বল চোখ যখন সে বলেছিল যে সে মুম্বাই গিয়ে নতুন করে শুরু করতে চায়। বিক্রম তাকে খুঁজে বের করার কথা দিয়েছিলেন, কিন্তু তারপর তিনি এক পারিবারিক ঠিক করা বিয়ে আর এমন এক জীবনে ফেসে গেলেন যা অনেক আলাদা আর শীতল ছিল। হাসপাতালে পুনর্মিলন, দ্বিতীয় তলা, ওয়ার্ড নম্বর 12। মীরা পাশ ফিরে শুয়েছিল, হাতে ড্রিপ লাগানো ছিল, মাঝে মাঝে কাশছিল।
জানলা দিয়ে আসা ঝাপসা আলো তার ক্লান্ত কিন্তু এখনও সুন্দর মুখে পড়ছিল, যাতে ফেলে আসা দিনগুলোর ঝলক ছিল। বিক্রম দরজায় থামলেন, বুক যেন মুঠোর মধ্যে চেপে এলো। 10 বছর কেটে গেছে, তবুও তিনি সেই মহিলাকে তক্ষণই চিনতে পারলেন। দুর্বল হওয়া সত্ত্বেও সে তার মীরাই ছিল। আরোহী তাকে দেখল এবং দাঁড়িয়ে পড়ল ঘাবড়ে গিয়ে। স্যার, আপনি আমার মাকে খুঁজতে এসেছেন? তিনি মাথা নাড়লেন, কণ্ঠস্বর ভারী ছিল। আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম যে তোমার মা ঠিক আছে, আর আমাকে ওনার সাথে কিছু কথা বলতে হবে। আরোহী মাথা নিচু করল আর পিছিয়ে গেল। তার চোখে চিন্তা ছিল। সে অনুভব করল যে এই দুই বড়দের মাঝের পরিবেশ কিছু আলাদা, যেন কোনো অদৃশ্য সুতো তাদের জুড়ছে। এমন কিছু যা সে বুঝতে পারছিল না, কিন্তু তার মন জোরে ধরফর করছিল যে কিছু বদলাতে চলেছে। মীরা চোখ খুলল। যখন সে বিক্রমকে দেখল, তখন তার মুখ প্রথমে অসাড় হলো, আর তারপর রং উড়ে গেল। ঠোঁট কাঁপতে লাগলো, যেন চোখের ওপর বিশ্বাস হচ্ছে না। বিক্রম! তার আওয়াজ ফাটা ফাটা ছিল। হ্যাঁ, আমি একটু দেরি করে এলাম মীরা। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আরোহী অবাক হয়ে দুজনকে দেখছিল। তার মনে হলো এই ব্যাপারটি এত বড় যে তার মাঝখানে কথা বলার জায়গা নেই। সত্যের সংঘাত ও তিক্ত অতীত। বিক্রম বিছানার কাছে এলেন। আমি ভাবিনি যে আমরা এইভাবে দেখা করব। মীরা মুখ ফিরিয়ে নিল। তুমি এখানে কেন এসেছ? এটা দেখতে যে আমার কি অবস্থা হয়েছে? না, তুমি সেই মেয়েটির কারণে এসেছ। মেয়েটি? মীরা কাঁপা হলায় পুনরাবৃত্তি করল। আরোহী, ও সেই লকেটটি পড়ে আছে যা আমি তোমাকে দিয়েছিলাম। ওর মুখ তোমার সাথে মেলে। আর বিক্রম থামলেন, গভীর শ্বাস নিলেন। আমাকে জানতে হবে মীরা, কি ও আমার মেয়ে? মীরা চোখ বন্ধ করে নিল। চোখের জল বয়ে এলো। তোমার এটা জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই। আমার সত্য জানার অধিকার আছে, বিক্রম কঠোরভাবে বললেন। যদি তুমি সেদিন গায়েব না হতে, যদি তুমি আমাকে বলতে। তুমি কি জানো আমি কেন গায়েব হয়েছিলাম? মীরা এক ধকে বলে উঠল। আওয়াজে ব্যথা ছিল। কারণ তুমি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলে। কারণ তুমি আমাকে বিদ্রূপ আর ঘৃণা ভরা নজরের মাঝে একা ছেড়ে দিয়েছিলে। আমি গর্ভবতী ছিলাম, আর তুমি তোমার বিয়ের ছবি তোলাচ্ছিলে। আমি চাইনি যে আমার বাচ্চা অন্য মহিলার সন্তান হয়ে বড় হোক। তোমার কি মনে হয় আমার কাছে গায়েব হওয়া ছাড়া আর কি রাস্তা ছিল? বিক্রম চুপ করে দাঁড়িয়ে রইলেন। মীরার প্রতিটি শব্দ খঞ্জরের মতো বিঁধছিল। তিনি সাফাই দিতে পারতেন না। সেই বছর তিনি সত্যিই কাপুরুষ ছিলেন। তিনি সবকিছু হতে দিয়েছিলেন। পরিবারের মর্জিতে বিয়ে করেছিলেন আর নিজেকে বুঝিয়েছিলেন যে ভালোবাসা বড় লোকদের জন্য নয়। কিন্তু এখন এই মহিলাকে দেখে, তার ভেঙে যাওয়া আওয়াজ শুনে তিনি অনুভব করলেন যে যা কিছু সবচেয়ে দামি ছিল তা হলো ভুল শুধরে নেওয়ার সুযোগ। পিতৃত্বের স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনা। আরোহী দরজার কাছে লুকিয়ে দাঁড়িয়েছিল, চোখ লাল ছিল। মা, আমাকে বুঝতে পারছি না, এই স্যার কি আমার বাবা? মীরা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, ইনিই তিনি, যাকে আমি অনেক ভালোবেসেছিলাম। কিন্তু ওটা পুরনো কথা। মেয়েটি বিক্রমের দিকে তাকালো। তাহলে আপনি মাকে ছেড়ে কেন গেলেন? ওনাকে এত কষ্ট কেন দিলেন? বিক্রম নিচু হয়ে গেলেন, চোখ সজল ছিল। মা, আমাকে জানা ছিল না যে তোমার মা গর্ভবতী। যদি আমি জানতাম, তবে আমি তোমাদের দুজনকে কোনোদিন এমন অবস্থায় ছাড়তাম না। আমাকে মাফ করে দাও। মীরা ধীরে মাথা নাড়ল। ক্ষমা 10 বছর ফিরিয়ে আনতে পারে না বিক্রম। আমার মেয়ে চোখের জল আর অসুখের মধ্যে বড় হয়েছে। আমার তোমার দয়া চাই না। এটা দশা নয়। বিক্রম মুঠি পাকালেন, গলা ভরে এলো। আমি শুধু সাথে থাকতে চাই, ক্ষতিপূরণ করতে চাই। আমি জোর দেব না, কিন্তু প্লিজ আমাকে আর ঘৃণা করো না। মীরা জানলার দিকে তাকালো। বাইরে গুলমোহরের শেষ ফুলগুলো ঝরে পড়ে হাসপাতালের উঠানকে লাল করে দিচ্ছিল। এই দৃশ্যটি তার মন গলিয়ে দিল। 10 বছর ধরে সে নিজেকে ভুলে যাওয়ার কথা বলেছিল, কিন্তু স্মৃতি এত সহজে মুছে না। আর এখন যখন মেয়ে বড় হচ্ছে, যখন ভাগ্য তাদের এক মোড়ে নিয়ে এসেছে, সে জানত না যে সে এখন আর লড়াই করতে পারবে কিনা। এক নতুন ভবিষ্যতের অপেক্ষা আরোহী দুজনকে চুপচাপ দেখছিল। মনে এক ধরনের অদ্ভুত অনুভূতির জোয়ার ছিল। সে বড়দের কথা পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, যদি এই লোকটি না থাকত তবে সে তার মাকে হারিয়ে ফেলত। আর যদি ইনি সত্যিই তার বাবা হন, তবে দুনিয়া কত অদ্ভুত। যে মানুষটিকে সে ভয় পাচ্ছিল, যার কাছ থেকে সে চুরি করেছিল, সে তার নিজের রক্ত বেরোল।
কেউ কিছু বলল না। বিক্রম নিজের কার্ড বেডসাইড টেবিলে রাখলেন। আমি হাসপাতালের পুরো বিল মিটিয়ে দেব। না, করো না। অন্তত আমাকে তোমাদের দুজনের জন্য কিছু তো করতে দাও। মীরা জবাব দিল না, শুধু চোখের পলক ফেলে সম্মতি দিল আর ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে নিল। বিক্রম শেষবারের মতো তাদের দেখলেন এবং করিডোরে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই মীরার চোখ থেকে এক ফোঁটা জল বালিশে গড়িয়ে পড়ল। 10 বছর ধরে যে অতীতকে চেপে রেখেছিল, অবশেষে তা সামনে চলেই এলো। বাইরে করিডোরে বিক্রম থামলেন। তার গার্ড ফোন বাড়ানো। স্যার, কেউ আপনার সাথে দেখা করতে চায়। মুম্বাই মিরার থেকে সাংবাদিক এসেছেন। আজ সকালের চ্যারিটি প্রোগ্রাম সম্পর্কে ইন্টারভিউ চাইছেন। বিক্রম কপালে ভাঁজ ফেললেন। ওদের বলো আমি ব্যস্ত আছি, কারো সাথে দেখা করব না। কিন্তু তাদের আন্দাজ ছিল না যে মানিব্যাগ হারানোর খবর, সেই মেয়েটি আর কোলাবা মার্কেটের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এটা তো কেবল শুরু ছিল। এবং সেই ছোট রুমে আরোহী এখনও মায়ের হাত ধরে বসেছিল। তার মন দুই দুনিয়ার মাঝে দুলছিল। একদিকে বাবার দেখা পাওয়ার ঝাপসা এক খুশি ছিল, তো অন্যদিকে এক ভয়। ভয় যে বড়দের এই দুনিয়া, যাতে রাজ আছে, পুরনো প্রতিশ্রুতি আছে আর পুরনো ভুল আছে। কোথাও তার ছোটবেলাকে গিলে না ফেলে। সেই রাতে মুম্বাইতে আবার বৃষ্টি হল। হলুদ আলোয় এক ব্যক্তি নিজের জানালার কাছে দাঁড়িয়ে শহরটাকে দেখছিলেন। হাতে ছিল একটি পুরনো ছবি। নিচে শহরে এক শিশু তার মায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল। হাতের মুঠোয় তখনও ছিল রূপার লকেটটি। দুই মানুষ দুই ভিন্ন জায়গায়, কিন্তু একই প্রশ্নে লড়াই করছিলেন। অতীতকে কি ক্ষমা করা যায়? আর ভালোবাসা কি নতুন শুরুর জন্য যথেষ্ট হবে? এর পরের দিনগুলোতে মুম্বাইয়ের আবহাওয়া কিছুটা শান্ত হয়ে এলো। এখন আর টানা বৃষ্টি হচ্ছিল না, শুধু হালকা রোদ শহরটাকে আদর করছিল, ঠিক যেন ঝড়ের পরের স্তব্ধতা। সেই পুরনো হাসপাতালের রুমে মীরা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তার ফ্যাকাশে ভাব কমে এসেছিল এবং এখন আর তার টানা কাশির দমক উঠছিল না। আরোহী রোজ খিচুড়ি রাঁধত, পট্টি বদলে দিত এবং প্রতিটি ছোট বড় জিনিসের খেয়াল রাখত, যা দেখে হাসপাতালের প্রত্যেকে সেই শিশুর বুদ্ধি ও বিচক্ষণতার ভক্ত হয়ে গিয়েছিল। বিক্রম এখন আর সেখানে আসতেন না, কিন্তু হাসপাতালের সমস্ত বিল সময়মতো পরিশোধ করে দেওয়া হতো। একদিন ডাক্তার আইয়ার ধীরে করে আরোহীকে বললেন, কেউ তোমার মায়ের ডিসচার্জ হওয়া পর্যন্ত পুরো খরচ বহন করে নিয়েছেন এবং একটি বার্তাও রেখেছেন, নতুন শুরুর সুযোগকে ফিরিয়ে দিও না। আরোহীর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। সে জানত এই বার্তা কে পাঠিয়েছে। সে সেই অচেনা লোকটির ব্যাপারে অনেক ভাবল, যাকে সে একসময় ভয় পেত এবং যার মানিব্যাগ সে চুরি করেছিল। তার সেই অদ্ভুত অনুভূতির কথা মনে পড়ল যখন বিক্রম তাকে দেখেছিলেন, যেন তিনি তার মুখ আর চোখের আড়ালে অন্য কিছু দেখছিলেন। সেদিন যখন সত্য সামনে এসেছিল, সেটা কোনো রাগী দৃষ্টি ছিল না, বরং এমন একজন মানুষের দৃষ্টি ছিল যে নিজের হৃদয়ে অনেক ক্ষত লুকিয়ে রেখেছে। হাসপাতালের ছুটি ও আন্ধেরির নতুন আস্তানা। যেদিন মা হাসপাতাল থেকে ছুটি পেলেন, আরোহী কিছু বলেনি। সে শুধু মায়ের হাত শক্ত করে ধরে রেখেছিল। কিন্তু যখন হুইল চেয়ারে করে মীরাকে হাসপাতালের গেটে আনা হলো, সেখানে একটি ছায়া আগে থেকেই দাঁড়িয়েছিল। বিক্রম সাধারণ শার্টে ছিলেন, কোনো টাই নেই এবং কোনো ড্রাইভারও ছিল না। তিনি আরোহীর বদলে নিজেই হুইল চেয়ার ধরলেন। পার্কিং পর্যন্ত যাওয়ার রাস্তায় কেউ কিছু বলেনি। গেটের বাইরে বের হওয়ার পর মীরা ধীর স্বরে বলল, আমি তোমাকে সাহায্য করা থেকে আটকাতে পারছি না, কিন্তু এটা ভেবো না যে এতে গত হয়ে যাওয়া দিনগুলো বদলে যাবে। বিক্রম কোনো প্রতিক্রিয়া দিলেন না, শুধু একটি বিষণ্ণ হাসির সাথে বললেন, আমি জানি, কিন্তু কিছু মানুষের একটি ভুল শুধরতে সারা জীবন লেগে যায়। যদি আমি এখন শুরু করছি, তবে হয়তো এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। আরোহী পেছনের সিটে বসে রিয়ারভিউ মিরর দিয়ে বড় দুজনকে দেখছিল। সে বুঝতে পারছিল না সে কি আশা করবে, মায়ের ক্ষমা, নাকি সেই মানুষটিকে গ্রহণ করে নেওয়া, নাকি শুধু এইটুকু যে তাদের জীবন আগের মতো শান্ত হয়ে যাক। কিন্তু হয়তো তেমনটা হওয়া এখন আর সম্ভব ছিল না। গাড়ি তাদের পুরনো বস্তির দিকে গেল না, বরং আন্ধেরির এক শান্ত গলিতে তৈরি একটি ছোট বাড়ির সামনে থামল। এটি ভাড়ার বাড়ি ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুযোগ সুবিধায় ভরপুর ছিল। বিক্রম এই মা মেয়ের জন্য নতুন এই আস্তানা তৈরি করেছিলেন। মীরা খুশি ছিল না, কিন্তু সে প্রতিবাদও করেনি। সে দুর্বল ছিল এবং বেশি দূরে যেতে পারত না।
আর সবথেকে বড় কথা, আরোহী যখন বিক্রমকে দেখছিল তখন তার চোখে এমন কিছু ছিল যা মীরা অগ্রাহ্য করতে পারেনি। সেই সন্ধ্যায় জিনিসপত্র গোছানোর সময় আরোহী সিঁড়ি দিয়ে উঠে উপরের ঘরে গেল। সেটা ছোট একটি ঘর ছিল, কিন্তু তাতে জানালা ছিল যেখান দিয়ে চাঁদের আলো আসছিল। আর সেখানে একটি পুরনো স্টাডি টেবিল রাখা ছিল, যা বিক্রম আগে থেকেই সেখানে রাখিয়েছিলেন। টেবিলের উপর খাতার একটি সেট, কিছু নতুন বই এবং হাতে লেখা একটি নোট ছিল। আশা করি তুমি তোমার অপূর্ণ স্বপ্নগুলোকে এখন পূরণ করতে পারবে। আরোহী সেটা বারবার পড়ল। এটা পড়ে তার চোখে জল চলে এলো। আরোহীর পরিচয় ও পিতার অধিকার। পরের দিন বিক্রম ফিরে এলেন, সাথে একটি ছোট সাইকেলও ছিল। আমার মনে হলো স্কুলে যাওয়ার জন্য তোমার এটার প্রয়োজন হবে, যদি তুমি চাও। আরোহী বুঝতে পারছিল না সে হাসবে নাকি কাঁদবে। আমি কখনো স্কুলে যাইনি, আমার কাছে বার্থ সার্টিফিকেট নেই। সেটার চিন্তা তুমি করো না, আমি দেখে নেব, বিক্রম দৃঢ়তার সাথে বললেন। কিছুদিন পর বিক্রম এবং মীরা আরোহীর কাগজপত্র বানানোর জন্য পৌর দপ্তরে গেলেন। মীরার পুরনো কাগজে পিতার নাম খালি ছিল, তাই বিক্রম ডিএনএ টেস্টের রিপোর্টের সাথে পিতৃত্ব নিশ্চিতকরণের আবেদন দিলেন, যা তিনি গোপনে করিয়ে নিয়েছিলেন। ফরেনসিক ল্যাবের সিল এবং সরকারি অনুমোদনের সাথে সবকিছু বৈধ এবং স্পষ্ট ছিল। কর্মকর্তা সেই সাধারণ শার্ট পরা লোকটিকে দেখলেন, যার মুখে গাম্ভীর্য ছিল, এবং অনুমোদন দিয়ে দিলেন। এই ক্ষেত্রে দেরিতে রেজিস্ট্রেশনের অনুমতি আছে। শিশুটি আইনি নথিপত্র পেয়ে যাবে এবং সে স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারবে। যখন আরোহীর হাতে নতুন জন্ম সনদ এলো, যেটিতে পিতার নামের জায়গায় স্পষ্টভাবে বিক্রম সিংঘানিয়া লেখা ছিল, তখন আরোহী কাঁপতে কাঁপতে সেই নামটির ওপর হাত বুলিয়ে দেখল। তার মনে হলো যেন সে তার জীবনের সেই অংশটি ফিরে পেয়েছে যা চিরকাল নিখোঁজ ছিল। সেই দিনের পর থেকে আরোহীর নিজের পুরো নাম বলতে ভয় লাগত না। প্রথমবার সে নিজের খাতার প্রথম পাতায় গর্বের সাথে আরোহী বিক্রম সিংঘানিয়া লিখতে পারছিল। পুরো সপ্তাহ বিক্রম দুই পৃথিবীর মাঝে ব্যস্ত রইলেন। একদিকে ভিএস গ্রুপের বড় প্রজেক্ট, মিটিং এবং ইনভেস্টমেন্ট ছিল, আর অন্যদিকে আন্ধেরির সেই ছোট্ট বাড়িটি, যেখানে সেই নারী ছিল যাকে তিনি একসময় ভালোবাসতেন, এবং সেই মেয়েটি ছিল যার অস্তিত্বের কথা তিনি জানতেনই না। তিনি কোনো তাড়াহুড়ো করেননি, কিছু চাপিয়েও দেননি, শুধু চুপচাপ ছোট ছোট কাজ করতে থাকলেন। কখনো দরজায় সবজির ঝুড়ি টাঙিয়ে দিতেন, কখনো ফ্রিজে দুধের কার্টেন রেখে দিতেন, কখনো আরোহীর জন্মদিনের জন্য আগেভাগেই কার্ড পাঠিয়ে দিতেন, যদিও জন্মদিন এখনও দূরে ছিল। পানির ফোঁটার মতো এই ছোট ছোট বিষয়গুলো ধীরে ধীরে দূরত্বের পাহাড়কে ধুয়ে ফেলতে শুরু করল। মীরা এসব দেখছিল, এবং এখন সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে আর রাগ করতে পারছিল না। অতীতের ছায়া ও রঘুর আগমন। এক রাতে যখন আরোহী ঘুমিয়ে পড়ল, মীরা বাড়ির বারান্দায় বিক্রমের সামনে বসল। তুমি কি এখনও তোমার স্ত্রীর সাথে থাকো? বিক্রম কিছুক্ষণ চুপ থাকলেন। বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে 3 বছর আগে। না কোনো সন্তান ছিল, না কোনো আবেগ। সবকিছু শুধু একটি চুক্তির মতো ছিল। তোমার মনে হয় এসব করে তুমি আমার অতীত মুছে দেবে? আমি জানি না, বিক্রম দূরের দিকে তাকিয়ে বললেন। কিন্তু আমি জানি যে আমাকে আরোহীর জন্য সঠিকটা করতে হবে। ওর একজন বাবার অধিকার পাওয়া উচিত, এবং তোমার কারো সঙ্গের প্রয়োজন। মীরা ম্লান হাসল। কখনো কখনো মানুষকে এটা বোঝার জন্য একা থাকতে হয় যে সে কে, আর কখনো কখনো মানুষ শুধু ঠিক হবার ভান করে, কারণ কেউ তাদের এত কাছে আসে না যে তাদের ক্ষত দেখতে পায়। দুজনেই নীরব রইলেন। রাতের হাওয়া গাছের মধ্য দিয়ে মর্মর শব্দে বয়ে গেল। মীরা ধীরে করে দীর্ঘশ্বাস ছাড়ল। আমি এখনই তোমাকে ক্ষমা করতে পারছি না, কিন্তু আমি চাই না আমার মেয়ে ঘৃণার মাঝে বড় হোক। ওর ভালোবাসা আর ওম প্রয়োজন, তিক্ততা নয়। বিক্রম মাথা নাড়লেন। আমি এর থেকে বেশি কিছু চাই না। এই কথাটির জন্য ধন্যবাদ মীরা। সেই দিনের পর থেকে সেই ছোট বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে এলো। বিক্রম প্রায়ই আসতে লাগলেন, কিন্তু কখনো বেশিক্ষণ থাকতেন না। আরোহীর সেই মানুষটির আশেপাশে থাকার অভ্যাস হতে লাগল। সে তাকে বিক্রম আঙ্কেল বলতো, যদিও হৃদয়ের গভীর থেকে পাপা শব্দটি বাইরে আসার অপেক্ষা করছিল। এক রবিবার বিক্রম আরোহীকে শিবাজি পার্কে নিয়ে গেলেন। বাচ্চারা খেলছিল, লাউডস্পিকারে গান বাজছিল। বিক্রম তাকে কটন ক্যান্ডি কিনে দিলেন এবং মাঠের চারপাশে ঘুরতে লাগলেন। তুমি কি পেইন্টিং শিখতে চাও? তিনি সেই বাচ্চাদের দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, যারা মূর্তি রং করছিল। আমার ড্রয়িং পছন্দ, কিন্তু আমি কখনো শিখিনি। তুমি যখন খুশি শুরু করতে পারো, শুধু তোমার ইচ্ছা থাকতে হবে। আরোহী তাকে দেখল। সেই মুহূর্তে তাদের চোখাচোখি হল, এবং সে এমন এক আপনত্ব অনুভব করল যা অন্য কারো মধ্যে ছিল না। না লটারি ক্রেতাদের মধ্যে, না ডাক্তারের মধ্যে, না বস্তিবাসীদের মধ্যে।
এটা নিজের রক্তের সুরক্ষার অনুভূতি ছিল। আঙ্কেল, সে ইতস্তত করল। হ্যাঁ, আমি কি আপনাকে পাপা ডাকতে পারি? বিক্রম পাথর হয়ে গেলেন। হৃদস্পন্দন যেন থেমে গেল। তারপর তিনি ঝুঁকলেন এবং মেয়েটিকে জড়িয়ে ধরলেন। গলা এতটাই ধরে এলো যে শব্দ বেরোচ্ছিল না। অন্য কোনো শব্দের প্রয়োজন ছিল না, শুধু একটি পাপা, এবং সমস্ত দেয়াল ভেঙে পড়ল। ব্ল্যাকমেল ও বিয়ের প্রস্তাব। গল্প এখনও শেষ হয়নি, অতীত এখনও বাকি ছিল। কিন্তু সেই মুহূর্তে মুম্বাইয়ের সেই পার্কে এক ব্যক্তি প্রথমবার বাবা হয়েছিলেন, আর একটি শিশু তার প্রথম ঘর পেয়েছিল। মীরা আন্ধেরির সেই বাড়ির জানালার কাছে চুপচাপ বসেছিল। টেবিলের ওপর নতুন ওষুধের চিরকুট আর কিছু রসিদ ছিল, যেগুলো সে বিক্রমের থেকে লুকিয়েছিল। যদিও তিনি বলেছিলেন যে তিনি সবকিছু সামলে নেবেন, মীরার আত্মসম্মান তাকে কখনো কারো ওপর পুরোপুরি নির্ভরশীল হতে দেয়নি। সেই মানুষটির ওপরও নয় যে একসময় তার সবকিছু ছিল। কিন্তু যখন থেকে আরোহী বিক্রমকে পাপা ডেকেছে, সে জানত যে সেই পরিবর্তনকে আর আটকাতে পারবে না। তখনই দরজায় একটি মোটরসাইকেল থামার শব্দ পাওয়া গেল। মীরা উঠল। তার মনে হলো বিক্রম হয়তো নাস্তা নিয়ে এসেছেন, কিন্তু না, সে একজন অচেনা লোক ছিল। রোগা, পাতলা, চোখে ধূর্ততা, আর চুলগুলো এমনভাবে বসানো যেন কেউ জেল থেকে এক্ষুনি বেরিয়ে এসেছে। মীরা ভাবি, অনেকদিন পর দেখা হলো। মীরা স্তব্ধ হয়ে গেল। রঘু? সে কুটিল হাসি হাসল। কি হলো, আমাকে দেখে অবাক হলে? রঘু ছিল মীরার অতীতের সেই অংশ যাকে সে কবর দিয়ে দিতে চেয়েছিল। যখন আরোহীর বয়স 2 বছর ছিল, মীরা কিছু সময়ের জন্য রঘুর সাহায্য নিয়েছিল। তার মনে হয়েছিল কেউ তো পাশে আছে। কিন্তু তারপর মারধর, ভয় আর মদের নেশায় গালিগালাজের সিলসিলা শুরু হয়ে গেল। তুমি এখানে কি করছো? মীরা কড়া স্বরে জিজ্ঞেস করল। শুনলাম সেই মেয়েটির নাকি কোনো কোটিপতি বাপ জুটেছে, তাই আমি নিজের ভাগ চাইতে এসেছি। সে হাসল, কিন্তু তার চোখের লোভ স্পষ্ট ছিল। মীরা মুঠি শক্ত করল। তোমার এখানে কোনো ভাগ নেই। আমি আমার মেয়েকে একাই মানুষ করেছি, তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই। রঘু কাছে এলো। গলার স্বর নিচু আর ভয়ঙ্কর হয়ে গেল। কিন্তু দুনিয়া কি ভাববে যদি তারা জানতে পারে যে মা এক গুন্ডার সাথে থাকত, আর বাচ্চার জানা ছিল না বাবাকে? আর সেই কোটিপতি কি চাইবে যে খবরের কাগজের লোক তোমার অতীত নিয়ে ঘাটাঘাটি করুক? তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? মীরা দাঁত কিরমির করে বলল। রঘু কাঁধ ঝাড়ল। এটাকে সমঝোতা ভাবো। আমার ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা চাই, ব্যাস কয়েক লাখ টাকা। তার বদলে আমি চিরকালের জন্য উধাও হয়ে যাব। তখনই দরজা খুলল। আরোহী সেখানে দাঁড়িয়েছিল, চোখ বড় বড় হয়ে গেছে। আপনি কে? মা কেন কাঁদছে? রঘু পেছনের দিকে ঘুরল এবং একটি মিথ্যা হাসি দিল। বেটা, আমি তোমার মায়ের পুরনো বন্ধু, শুধু দেখা করতে এসেছিলাম। মীরা মেয়েটিকে টেনে নিল। আরোহী, ভেতরে যাও বেটা। রঘুকে সেখান থেকে তাড়ানোর পর মীরা চেয়ারে ভেঙে পড়ল। তার বুক ধরভর করছিল, ভয়ে নয় বরং রাগে। সে এতদিন ধরে নিজের অতীতকে শান্ত রেখেছিল, আর এখন সেটা ফিরে এসেছে, নিজের নোংরামি আর হুমকি নিয়ে। সেই সন্ধ্যায় সে বিক্রমকে ফোন করল। তার কথা সিধি, পরিষ্কার ছিল। আমাকে তোমার সাথে আজ রাতেই দেখা করতে হবে। লিংক রোডের একটি ছোট ক্যাফেতে বিক্রম মুখে দুশ্চিন্তা নিয়ে পুরো ঘটনা শুনলেন। আমি সেই লোকটিকে চিনি। ও একবার আমার কনস্ট্রাকশন সাইটে ঝামেলা করেছিল। বিক্রম কফির কাপ শক্ত করে ধরলেন। আমার ভয় হচ্ছে সে শুধু ভয় দেখাচ্ছে না, যদি সে আরোহীর কাছে যাওয়ার চেষ্টা করে তবে আমি ভাবতেও পারছি না কি হবে। বিক্রম গভীর চিন্তায় ছিলেন। আমি এটা সামলে নেব, তুমি শুধু শান্ত থাকো, আমি ওর ওপর নজর রাখাবো। বিক্রম, মীরা ইতস্তত করল। কিন্তু এতে তোমার কাজের ওপর প্রভাব পড়বে, তোমার ইজ্জাতের ওপর। বিক্রম সরাসরি ওর চোখের দিকে তাকালেন। তোমাদের দুজনের থেকে বড় কিছু নেই। যদি প্রয়োজন পড়ে তবে আমি হাতও নোংরা করতে পারি, কিন্তু আমি সবকিছু সঠিক উপায় করতে চাই। পরের দিন বিক্রম পুরো তদন্ত করালেন। রঘু ধারাভির কাছে কোথাও থাকছিল, ওর উপর জুয়ারিদের ঋণ ছিল এবং সে অনেক ছোটখাটো জালিয়াতির সাথে জড়িত ছিল। সে শারীরিকভাবে বিপজ্জনক ছিল না, কিন্তু এতটাই ধূর্ত ছিল যে কিছু ছবি আর গুজব দিয়ে কারো জীবন নরক বানিয়ে দিতে পারত। পরিকল্পনা করা হলো। একদিকে বিক্রম উকিলদের তৈরি করলেন যাতে ব্ল্যাকমেইলিংয়ের কেস করা যায়, অন্যদিকে তিনি ব্যক্তিগত গোয়েন্দাদের ওর ওপর নজর রাখতে এবং ওকে মীরা আরোহীর থেকে দূরে রাখতে বললেন। কিন্তু বিক্রমের ধারণা ছিল না যে রঘু একা কাজ করছিল না। মঙ্গলবার সন্ধ্যায় যখন আরোহী তার ড্রয়িং ক্লাসের জন্য যাচ্ছিল, পার্কের কাছে একজন অচেনা নারী তার কাছে এলো। সে খুব আদরের সাথে কথা বলল, আরোহীকে আইসক্রিম দিল এবং বলল, রঘু আঙ্কেল বলেছেন তোমাকে বই কিনে দেওয়ার জন্য নিয়ে যেতে।
ভাগ্যক্রমে মেয়েটি বুদ্ধিমত্তা দেখালো। আমি কোনো রঘু আঙ্কেলকে চিনি না, আমার পাপা বলেছেন অচেনা মানুষের সাথে না যেতে। সে দ্রুত দৌড়ে পাশে দাঁড়ানো সিকিউরিটি গার্ডের কাছে চলে গেল। এই খবর পাওয়া মাত্রই বিক্রম নিজেই পুলিশ স্টেশনে পৌঁছালেন। তিনি তার ছোট মেয়েকে দেখলেন যে মায়ের সাথে লেপ্টে ছিল। তার বুক ফেটে যাচ্ছিল। আমি ভুল ছিলাম, তিনি মীরাকে বললেন। আমাকে শুরু থেকেই সবকিছু জনসম্মুখে প্রকাশ করে দেওয়া উচিত ছিল। তোমাকে আর বাচ্চাকে একায়ের মুখোমুখি হতে দেওয়া উচিত হয়নি। মীরা মাথা নাড়ল। এটা তোমার ভুল নয়, এটা আমার অতীত। এটা আমার সিদ্ধান্ত ছিল যে আমি লুকিয়ে থাকব। তো এখন আমাকে সিদ্ধান্ত নিতে দাও, বিক্রম বললেন। তার চোখে দৃঢ়তা ছিল। আমাকে বিয়ে করো, আমাদের মেয়েকে একটি আসল পরিবার আর নাম দাও, যাতে কেউ তোমার বা ওর দিকে আঙুল তুলতে না পারে। মীরা স্তব্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি যে বিক্রম এমন পরিস্থিতিতে বিয়ের প্রস্তাব দেবেন, কিন্তু তার গলার স্বরে কোনো কম্পন ছিল না। এটি কোনো প্রায়শ্চিত্ত নয়, বরং একটি সত্যিকারের প্রতিশ্রুতি মনে হচ্ছিল। কি, তুমি নিশ্চিত বলছো? মীরা জিজ্ঞেস করল। আজ পর্যন্ত আমি যা যা করেছি তার মধ্যে সবথেকে বেশি নিশ্চিত আমি এখন। স্কুলের স্বপ্ন ও সাফল্যের ছোঁয়া। কিছুদিন পর মামলা শান্ত হয়ে গেল। রঘুকে পুলিশ শিশুদের ফুসলানোর সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিল। কোনো জোরালো প্রমাণ ছিল না, কিন্তু বিক্রম নিশ্চিত করলেন যেন তার ফিরে আসার আর কোনো রাস্তা না থাকে। এক রবিবার সকালে যখন আরোহী তার মায়ের জন্মদিনের জন্য পেইন্টিং বানাচ্ছিল, মীরা সেই আংটিটি দেখছিল যা বিক্রম টেবিলের ওপর রেখে গিয়েছিলেন। আংটিটি খুব দামি ছিল না, সাধারণ হোয়াইট গোল্ডের ছিল, কিন্তু ভেতরে দুটি শব্দ খোদাই করা ছিল, ভালোবাসার নতুন শুরু। মীরা কাঁপতে থাকা হাতে আংটিটি তুলল। বাইরে আঙিনায় রোদ ঝলমল করছিল। দূরে কোথাও চার্চের ঘণ্টা বাজছিল, যেন কোনো নতুন অধ্যায়ের সংকেত দিচ্ছে। তার চোখ ভিজে এলো। সে জানত না যে সামনে কি হবে, কিন্তু এইবার সে একা ছিল না। সোমবার সকালের প্রথম আলো বাড়ির পেছনের ছোট্ট বাগানটিতে গাছের পাতার ফাঁক দিয়ে আসছিল। পাখিদের কিচিরমিচির শব্দ, রান্নাঘর থেকে বাসনের ঠোকাঠকির হালকা আওয়াজ আর গরম গরম উপমার সুগন্ধ মিলেমিশে এমন এক পরিবেশ তৈরি করেছিল যা মীরা আর আরোহীর জন্য কোনো স্বপ্নের মতো ছিল। মীরা গ্যাসের কাছে দাঁড়িয়ে নাস্তা বানাচ্ছিল। তার হৃদয় আবেগে ভরা ছিল। সে কখনো ভাবেনি যে একদিন সে এমন শান্ত ঘরে থাকবে, যেখানে না লড়াই ঝগড়ার শোরগোল থাকবে, না পাওনাদারদের থেকে লুকিয়ে থাকার ভয়, আর না দুনিয়ার হেকারত বা ঘৃণা ভরা নজর। জীবনে এখনও চ্যালেঞ্জ ছিল, কিন্তু অন্তত এখন সে একা ছিল না। আরোহী নিজের টেবিলে বসে সেই পেইন্টিংটিতে রং ভরছিল যা সে গত সপ্তাহে শুরু করেছিল, তার মা এবং বিক্রমের একটি ছবি। সে মীরার চুল খুব সুন্দর এঁকেছিল, চোখে এক উজ্জ্বলতা ছিল, এবং বিক্রমের মুখ গম্ভীর কিন্তু চোখে ছিল নরমি, কোমলতা। কাগজে তিনজন একসাথে দাঁড়িয়েছিল, আর পেছনে একটি ছোট বাড়ি ছিল যার বারান্দা থেকে ফুল ঝুলছিল। তখনই দরজা খুলল, বিক্রম ভেতরে এলেন। তার হাতে একটি ফাইল আর নাস্তার প্যাকেট ছিল। আরোহী খুশিতে চিৎকার করে উঠল, পাপা! বিক্রম হাসলেন এবং মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার কাছে তোমাদের দুজনের জন্য একটি সুখবর আছে। মীরা ঘুরল। কেমন খবর? বিক্রম ফাইলটি টেবিলের ওপর রাখলেন। শহরের নামকরা সেন্ট জেভিয়ার্স স্কুল আরোহীর অ্যাডমিশন মঞ্জুর করেছে এবং ও 3 বছরের পুরো স্কলারশিপ পেয়েছে। ওরা আমাদের পরিস্থিতি এবং এর টেস্টের রেজাল্ট দেখেছে। ওদের মনে হয়েছে যে মেয়েটির মধ্যে অনেক ট্যালেন্ট আছে এবং সংস্কার ভালো। আরোহীর চোখ বড় বড় হয়ে গেল। সত্যি পাপা, আমি সত্যি স্কুলে যাব? বিক্রম মাথা নাড়লেন। একদম সত্যি, কিন্তু তোমাকে মেহনত করতে হবে। সেখানে কোনো সুপারিশ চলবে না, তোমাকে নিজের কাবিলিয়াত থেকে এগোতে হবে। মেয়েটি দৌড়ে গিয়ে বিক্রমের গলা জড়িয়ে ধরল। তার চোখ নাম ছিল। আমি ওয়াদা দিচ্ছি, আমি ক্লাসে সবথেকে বুদ্ধিমান হয়ে দেখাবো। মীরা কিছু বলেনি, কিন্তু তার চোখে একটি সুকুন খেলে গেল। সে জানত যে তার মেয়ের আগামী সফর এখন একদম আলাদা হবে। এখন তাকে তপ্ত রোদে লটারি বিক্রি করতে হবে না, আর না দয়ার ভিক্ষা চাইতে হবে। এখন তার কাছে ক্লাসরুম থাকবে, দোস্ত থাকবে এবং কিতাবের এক নতুন দুনিয়া থাকবে। প্রকাশ্য স্বীকৃতি ও জীবনের ধ্রুবতারা। 1 সপ্তাহ পর আরোহী স্কুলে যেতে লাগল। নতুন ইউনিফর্ম, স্কুলের লোগো দেওয়া নীল ব্যাগ আর বিক্রমের দেওয়া সাইকেল নিয়ে সে অন্য যে কোনো স্কুল পড়ুয়া বাচ্চার মতোই লাগছিল। কিন্তু তার মনে এখনও একটি ভয় ছিল। প্রথম দিন ক্লাসের পরিবেশ নতুন ছিল।
বাচ্চাদের কৌতূহলী দৃষ্টি আর ফিসফাস তাকে অস্বস্তিতে ফেলছিল। লাঞ্চ ব্রেকে রিয়া নামের একটি মেয়ে তার কাছে এলো। তুমি আরোহী না? সে ইতস্তত করে মাথা নাড়ল। শুনেছি তোমার পাপা নাকি কোটিপতি। কামাল ব্যাপার ইয়ার। আরোহী চুপ হয়ে রইল। রিয়া আবার বলল, কিন্তু আমার ক্লাসের কিছু বাচ্চা বলছিল যে তুমি আগে লটারি আর টিকিট বিক্রি করতে। কি এটা সত্যি? আরোহীর শর্মিন্দেগি অর্থাৎ লজ্জা অনুভব হলো, কিন্তু পাড়ানোর বদলে সে মাথা তুলে রিয়াকে দেখল। হ্যাঁ, আমি টিকিট বিক্রি করতাম, কিন্তু এখন আমি তোমার মতো পড়তে এসেছি। আমার মনে হয় না এতে লুকোনোর মতো কোনো বিষয় আছে। এই জবাব শুনে রিয়া অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সে হেসে মাথা নাড়ল। আমার নাম রিয়া, আমার পেইন্টিং খুব পছন্দ। তোমারও পছন্দ? হ্যাঁ, খুব। আরোহী হাসল এবং সেখান থেকে একটি নতুন বন্ধুত্বের শুরু হলো। কয়েক সপ্তাহ কেটে গেল। আরোহী ধীরে ধীরে সবার সাথে মিশতে শুরু করল। সে আর্ট ক্লাব জয়েন করল এবং নিজের মেহনত আর সাদগির কারণে টিচারদের পছন্দের পাত্র হয়ে উঠল। কিন্তু এক সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, দেখল যে মা গেটে বসে আছে এবং মায়ের কপালে চিন্তার ভাঁজ। কি হয়েছে মা? মীরা তাকে একটি গসিপ পেপার দেখালো। প্রথম পাতায় পার্কে বিক্রমের আরোহীকে কোলে তুলে নেওয়ার ছবি ছিল এবং হেডলাইন ছিল, কোটিপতি বিক্রম সিংঘানিয়ার গুপ্ত মেয়ের রাজ। আরোহী স্তব্ধ হয়ে গেল। এটা খবরের কাগজে কেন এলো? ছবি কে তুলেছে? মীরার হাত কাঁপছিল। হয়তো কেউ ইচ্ছে করে এমনটা করেছে। কিছুক্ষণ পর বিক্রম এলেন। তিনি মীরার থেকেও শান্ত দেখাচ্ছিলেন। আমার আন্দাজ ছিল এমনটা হবে। আজকের মিডিয়া ব্যক্তিগত জীবন খুঁড়ে বের করা পছন্দ করে, কিন্তু ডরো না, আমি আমার উকিল আর পিআর টিমের সাথে কথা বলে নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন আর লুকিয়ে থাকব না। আমি জনসম্মুখে আরোহীকে স্বীকার করব। হ্যাঁ, আমার কাছে লুকোনোর কিছু নেই। আরোহী আমার মেয়ে। মীরা, তুমি হয়তো আমাকে পুরোপুরি মাফ করবে না, কিন্তু আমি আমার মেয়েকে অন্ধকারে বড় হতে দেব না। মীরা অনেকক্ষণ চুপ ছিল। তারপর সে মাথা নাড়ল। যদি তুমি এটা করছো, তবে একে সঠিক উপায়ে করো। আমার শুধু এটা চাই যে আমার বাচ্চার যেন চোট না পৌঁছে। প্রেস কনফারেন্স শহরের একটি হোটেলে রাখা হলো। কোনো তরক ভরক নেই, শুধু কিছু বাছাই করা সাংবাদিক এবং ভিএস গ্রুপের প্রতিনিধি। বিক্রম মাইকের সামনে দাঁড়ালেন। কণ্ঠস্বর শান্ত ছিল। আমার নাম বিক্রম সিংঘানিয়া এবং আমি পুষ্টি করছি যে আরোহী আমার সগী মেয়ে। আমি আমার বাচ্চার অস্তিত্বের ব্যাপারে জানতাম না এবং এটি আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমি আমার পুরো ক্ষমতা দিয়ে তার দায়িত্ব পালন করব। দয়া করে বড়দের ভুলের কারণে একটি বাচ্চাকে নিশানা বানাবেন না। এরপর তিনি বাইরে এলেন এবং কাঁপতে থাকা আরোহীর হাত ধরে নিলেন। হলের মধ্যে উপস্থিত শত শত মানুষ হাততালি দিল। কেউ উপহাস করেনি এবং জীবনে প্রথমবার বাচ্চার নিজের নামের ওপর গর্ব অনুভব হল। সেই রাতে আরোহী ছাদে বসে শহরের জগমগানো আলো দেখছিল। মীরা হলুদের দুধ নিয়ে এলো এবং মেয়ের পাশে বসল। কি ভাবছ? আমি ভাবছি যে আমি খুব কিসমতওয়ালি যে আমার কাছে মা আর পাপা দুজনেই আছেন। যদিও কিছুটা দেরিতে পেয়েছি, কিন্তু পেলাম তো সঠিক। মীরা হেসে তাকে জড়িয়ে ধরল। হ্যাঁ, দেরিতেই সঠিক, কিন্তু সব ঠিক আছে। মুম্বাইয়ের আকাশে তারা জ্বলজ্বল করছিল। বৃষ্টির মৌসুম কেটে গিয়েছিল এবং সেই হৃদয়ে আলো ফিরে আসছিল যেখানে একসময় অন্ধকার ছিল। নতুন বাধা ও চূড়ান্ত নিরাপত্তা। প্রেস কনফারেন্সের পর মনে হলো সব শান্ত হয়ে গেছে। বিক্রম নিজের কাজে ফিরে গেলেন। মীরা পাশের একটি এনজিওর সাথে মিলে অভাবীদের জন্য খাবার রান্না করা শুরু করল এবং আরোহী রোজ নিজের সাইকেল নিয়ে স্কুলে যেতে লাগল। তার চোখে নতুন আশা ছিল, কিন্তু শান্তি কখনো কখনো সেই পাতলা স্তরের মতো হয় যা গভীর পানিতে লুকিয়ে থাকা তোলপাড়কে ঢেকে রাখে। এক বর্ষা ভেজা সন্ধে, যখন মীরা এনজিওর কিচেন সাফাই করছিল, মহল্লার এক মহিলা যে কমিটির মেম্বার ছিল তাকে কোনায় নিয়ে গেল। মীরা, একটি কথা আছে, জানি না আমার বলা উচিত কিনা। কি কথা? কোনো এক অচেনা মানুষ মহল্লায় তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। লম্বা মতো, কালো কাপড় পরে এবং গলির বাইরে চক্কর কাটতে থাকে। বাচ্চারা জানাল যে সে স্কুলের ছুটির সময় আরোহীকে লক্ষ্য করছিল। মীরার হাত থেমে গেল, চোখ বড় বড় হয়ে গেল। কি তুমি সত্যি বলছো? বিক্রম তো গার্ড রেখেছিলেন। হতে পারে অন্য কেউ, অথবা সেই লোকগুলো বেশি চালাক। সেই রাতে মীরা বিক্রমকে জানাল। বিক্রম কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন এবং তখনই নিজের সিকিউরিটি টিমকে ফোন করলেন। কিছু ঘন্টার মধ্যেই খবর পাওয়া গেল যে রঘু, যে মীরাকে হুমকি দিয়েছিল, পুলিশের কড়াকড়ির পর শহর ছেড়ে চলে গেছে। কিন্তু মনে হচ্ছে তার কিছু পুরনো সাথী এখনও এখানেই আছে, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে।
কিছু দালাল কিসিমের মানুষ আরোহীর ব্যক্তিগত জীবনের তথ্য আর নাজায়েজ অথবা অবৈধ সন্তানের কাহিনী মশলাদার খবরের কাগজে বিক্রি করার জন্য তার পিছু নিচ্ছিল। বিক্রম রাগে মেঝের উপর হাত মারলেন। ওদের কি মনে হয় আমার মেয়ে কোনো খেলনা? এখন আর কেউ ওকে ছুঁতে পারবে না। এবং তারপর তিনি এক বড় সিদ্ধান্ত নিলেন, মীরা আর আরোহীকে জুহুর এক অত্যন্ত সুরক্ষিত ভিলায় শিফট করার। এক এমন জায়গা যেখানে 24 ঘন্টা গার্ড থাকত, সুরক্ষার পুরো ইন্তেজাম ছিল। তিনি আরোহীর স্কুলও বদলে দিয়ে ওখানেই পাশের এক নামকরা স্কুলে করিয়ে দিলেন, যেখানে বাচ্চাদের নিস্তা অর্থাৎ গোপনীয়তা নিয়ে অনেক শক্ত নিয়ম ছিল। শুরুতে মীরা অনেক বিরোধ করল। তুমি কি চাও, আমরা কি খাঁচায় থাকব? এটা খাঁচা নয় মীরা, এটি একটি সুরক্ষিত জায়গা যেখানে সে সাধারণভাবে বড় হতে পারবে, শুধু কিছু সময়ের জন্য, যতক্ষণ না মিডিয়ার শোরগোল শান্ত হয়ে যায়। আরোহী চুপচাপ দুজনের বাহাস শুনছিল। তারপর সে ধীরে করে মায়ের হাত টানল। মা, আমরা চলতে পারি। কেন বেটা? মীরা নাম চোখে জিজ্ঞাসা করল। কারণ আমি চাই না যখনই ঘরের বাইরে কোনো গাড়ি থামবে তবে আপনি ডরো, ভয় পান। আমি চাই আপনি চ্যান কি নিন্দ ঘুমান। জীবনের পরম শান্তি। এবং এইভাবে 1 সপ্তাহ পর তারা নতুন ঘরে শিফট হয়ে গেল। আরোহী নতুন মহলে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তাতে সেই মেয়ের হিম্মত ছিল যে জীবনের থাপ্পড় সহ্য করেছিল এবং নিজেকে সামলাতে শিখেছিল। ক্লাসের প্রথম দিন তাকে রোহান নামের এক ছেলের পাশে বসানো হলো, যে শান্ত থাকত এবং অনেক ভালো পেইন্টিং করত। আর্ট ক্লাসে যখন আরোহী চারকোল দিয়ে বৃষ্টিতে দৌড়তে থাকা এক মানুষের চিত্র বানালো, তবে টিচার অনেক তারিফ করলেন। অনেক গভীর, অনেক ভাবনা আছে এতে। কি তুমি আগামী মাসে হতে চলা মুম্বাই আর্ট কম্পিটিশনে অংশ নেবে? আরোহী ইতস্তত করল। আমি কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নিইনি। রোহান তার দিকে ফিরল। আমি অনেকবার করেছি, আমি তোমাকে ফর্ম ভরা শিখিয়ে দেব। 2 বন্ধুর মাঝের সেই প্রথম হাসি সেই দিনটিকে রসন করে দিল, এবং অনেক মাস পর প্রথমবার আরোহীর মনে হলো যে সে আলাদা নয়। এক উইকেন্ডের সন্ধ্যায় যখন মীরা বাগানে গাছে পানি দিচ্ছিল, বিক্রম এক দস্তাবেজ নিয়ে এলেন। এটি এই ঘরের কাগজ, আমি তোমার নামে ট্রান্সফার করে দিয়েছি। মীরার চোখ বড় বড় হয়ে গেল। তুমি কি পাগল হলে? আমার চাই না, এই সম্পত্তি আরোহীর জন্য, তুমি শুধু তার গার্ডিয়ান। আমি সবসময় রক্ষা করার জন্য জিন্দা থাকব না, আমি কিছু ছেড়ে যেতে চাই। তোমার মনে হয় পয়সা দিয়ে পুরনো ভুল ধুয়ে যাবে? মীরার গলা ধরে এলো। বিক্রম জবাব দিলেন না, শুধু মীরার কাঁধে হাত রাখলেন। কিছুই যথেষ্ট হবে না মীরা, আমি মাফির আশা করছি না, আমি শুধু তোমাদের দুজনের সাথে থাকতে চাই, চাহে হোক যে কোনো সম্পর্কেই। সন্ধ্যার হাওয়া বইছিল, যাতে পাশে লাগানো রাত কি রানী ফুলের সুগন্ধ ছিল। মীরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইল, তারপর ফিরল এবং সরাসরি বিক্রমের চোখে দেখল। যদি তুমি সত্যি বলছো, তবে ওয়াদা দাও যে আমার মেয়ের আর কখনো মিডিয়া তোমার নাম বা কোটিপতি হওয়ার তকমার কারণে চোট পৌঁছাবে না। বিক্রম মাথা নাড়লেন। সেই ওয়াদা তাদের হৃদয়ে ছাপা হয়ে গেল। 1 মাস পর আরোহী পুরো শহরের পেইন্টিং প্রতিযোগিতায় 2য় স্থান হাসিল করল। তার সেই পেইন্টিং, যাতে একটি পর্দা দিয়ে চুনিয়ে আসা আলো দেখানো হয়েছিল। পুরস্কারের মঞ্চ ও আবেগঘন মুহূর্ত। পুরস্কার সমারোহে অ্যাঙ্কার পরিচয় পড়লেন। আরোহীর শিল্পকলা এই কথার প্রমাণ যে যেসব শিশু অন্ধকারে জন্মায়, অন্ধকার তাদের গ্রাস করবেই এমন কোনো কথা নেই। তারা নিজেদের আলো নিজেরাই খুঁজে নিতে পারে, যদি কেউ আলতো করে তাদের হাত ধরে। কোনো জোর জবরদস্তি ছাড়াই পুরো হল তালি দিয়ে ফেটে পড়ল। বিক্রম শেষ সারিতে দাঁড়িয়েছিলেন, তার চোখ ভিজে উঠেছিল। মীরা তার হাত শক্ত করে ধরে ফেলল। প্রথমবারের মতো তাদের কিছু বলার প্রয়োজন পড়ল না, কিন্তু তাদের হৃদয় একসাথে স্পন্দিত হচ্ছিল। আরোহী মঞ্চে গেল। স্পটলাইট তার মুখে ছিল। সে মাথা উঁচু করল এবং মাইক ধরল। আমি আমার মাকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে সঠিক ও ভুলের মানে শিখিয়েছেন, এবং বাবাকে, যিনি আমাকে খুঁজে নিয়েছেন, যদিও দেরি করে, কিন্তু তিনি আমার বাবা। হলে নিস্তব্ধতা নেমে এলো, এবং তারপর হাততালির গর্জন আগের চেয়েও তীব্র হয়ে উঠল, যেন ঢেউ পাথরের সাথে ধাক্কা খেয়ে সব পুরনো ময়লা ধুয়ে দিচ্ছে। জুহুর বাড়িতে পুরনো স্মৃতি রোমন্থন। সেই রাতে জুহুর শান্ত বাড়িতে আরোহী তার বাবা মায়ের মাঝে বসে নিজের পুরস্কারের ভিডিও দেখছিল। সে মাথা কাত করে জিজ্ঞাসা করল, বাবা, মা, আমি যদি সেদিন ওই মানিব্যাগটা চুরি না করতাম, তবে কি আমরা আজ এখানে বসে থাকতাম? মীরা হেসে ফেলল। বিক্রম মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন। হয়তো তুমি ঠিক, কিন্তু তুমি যদি মানিব্যাগ নাও নিতে,
তবুও আমি তোমাকে খুঁজে নিতাম, কারণ আমার বিশ্বাস যারা একে অপরের জন্য তৈরি হয় তারা মিলবেই, চাই সেটি যত দেরিই হোক না কেন। বাইরে পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছিল, তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল। তুফান থেকে দূরে, ভরসা, ভালোবাসা এবং আশার সমুদ্রের দিকে। নতুন জীবনের ব্যস্ততা ও সাক্ষাৎকারের ডাক। অক্টোবরের শুরু ছিল। মুম্বাইয়ের ভ্যাপসা গরম বৃষ্টির পর এখন সোনালি রোদ ফুটেছে। স্কুলের ঘণ্টা বাজল। আরোহী নিজের সাইকেল নিয়ে গেট থেকে বেরোল। তার ব্যাগ চাকার সাথে দুলছিল। বাতাস তার চুলের ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল। সে চোখ কুঁচকে হাসল। যদিও জীবন অনেক বদলে গেছে, কিন্তু সাইকেলে করে বাড়ি যাওয়ার অভ্যেস তার বদলায়নি। এটা তার স্বাধীনতার নিজের এক ছোট্ট অংশ ছিল। বাড়ি পৌঁছানোর পর সে দেখল মীরা ড্রয়িং রুমে কাপড় ভাঁজ করছে এবং পাশে গরম গরম পকোড়া রাখা আছে। আরোহী বসে পড়ল এবং ব্যাগ থেকে একটি চিঠি বের করল। মা, আমাকে টিভি চ্যানেলের বাচ্চাদের আওয়াজ অনুষ্ঠানে ডাকা হয়েছে। তারা আমার ইন্টারভিউ নিতে চায় যে আমি কিভাবে প্রতিকূলতার মোকাবিলা করেছি এবং পরিবারের কি ভূমিকা ছিল। মীরার হাত থেমে গেল। চোখে দ্বিধা ছিল। তারা কি জিজ্ঞাসা করবে? তারা বলেছে যে তারা সেটাই জিজ্ঞাসা করবে যা আমি বলতে চাইব। কোনো জোর জবরদস্তি নেই। আমি যে কোনো প্রশ্ন মানা করতে পারি। আমি চাই না তারা পুরনো কথা খুঁচিয়ে বের করুক। আমি জানি মা, কিন্তু এবার আলাদা। এবার গল্প আমি শোনাব। যদি আমি নিজে আমার গল্প লিখি তবে কেউ সেটাকে মচকাতে পারবে না। মীরা মেয়ের চোখে দৃঢ়তা দেখল এবং ধীরে ধীরে মাথা নাড়ল। শুধু এতটুকু খেয়াল রেখো যেন পুরনো আঘাত তোমাকে আবার ব্যথা না দেয়। স্টুডিওতে জীবনের সত্য প্রকাশ। রেকর্ডিং গোরেগাঁওয়ের এক ছোট স্টুডিওতে হলো। আরোহী ক্যামেরার সামনে চেয়ারে বসেছিল। মুঠোয় সেই ছোট পাথরটা ছিল যা মা তাকে একবার দিয়েছিলেন, যখন তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটি ব্রিজের নিচে লুকিয়েছিল। সে ওই দিনগুলোর কথা জানালো যখন সে লটেই বিক্রি করত, মাকে বাঁচানোর জন্য হাসপাতালে দৌড়েছিল এবং কোনো পরিকল্পনা ছাড়াই ওই মানিব্যাগটা তুলেছিল। সে সেই মানুষটির চোখের কথা বলল যে অপরিচিত হয়েও তার পিতা হয়ে বেরোল, এবং শেষে সে বলল যে জিনিসটি তাকে বড় করেছে তার টাকা বা নাম ছিল না, বরং এটি ছিল যে তাকে শোনা হয়েছে, তাকে ভালোবাসা হয়েছে, বিনা কোনো শর্তে। অ্যাঙ্কার শেষ প্রশ্ন করলেন, যদি তোমাকে ওই দিনে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয় তবে কি তুমি আবার মানিব্যাগ চুরি করবে? আরোহী কিছুক্ষণ ভাবল এবং জবাব দিল, আমি জানি না, কিন্তু যদি তা দিয়ে আমার মায়ের জীবন বাঁচে এবং আমার বাবা আমাকে পায় তবে হয়তো আমি আবারও সেটাই করব। যখন শোটি টিভিতে এলো তখন দর্শকদের প্রতিক্রিয়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। হাজার হাজার কমেন্টস এলো যেখানে মানুষ সমর্থন ও ভালোবাসা জানাচ্ছিল। আরোহীর গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, কিন্তু কোনো স্ক্যান্ডেলের মতো নয়, বরং আশা ও ক্ষমার এক দৃষ্টান্ত হয়ে। মীরা ও বিক্রমের বোঝাপড়া ও ক্ষমা। সেই রাতে মীরা বিক্রমকে বাড়িতে ডাকল। সে তার সামনে বসল। এখন তার চোখে আগেকার মতো ভয় ছিল না। তুমি কি শো দেখেছ? হ্যাঁ, বিক্রম বললেন। তার নজর ছিল চায়ের কাপের দিকে। বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, এতে কিছুটা অবদান তোমারও আছে। বিক্রম মাথা তুললেন। তারা অবাক হলেন, কারণ প্রথমবার মীরা এই কথাটি মেনে নিল। কিন্তু আরোহীর এখন শুধু স্কুলের ফি বা সুরক্ষিত বাড়ি চায় না, তার একটি পূর্ণ পরিবার চাই। আমি বুঝি, কিন্তু আমি এটাও জানি যে আমি এখন আর সেই মানুষটি নেই যাকে তুমি ভরসা করতে। আমরা দুজনেই বদলে গেছি। মীরা ধীর গলায় বলল, এবং হয়তো এখন ক্ষমা করার সময় এসে গেছে। বিক্রম চেয়ারের হাতল শক্ত করে ধরলেন। তুমি কি সত্যি? ক্ষমা করার মানে ভুলে যাওয়া নয়, বরং এটি স্বীকার করে নেওয়া যে অতীত সঠিক ছিল না, কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আমি চাই না আরোহীর বাবা মা একে অপরকে অপরিচিতের মতো দেখুক। যদি তুমি তৈরি হও তবে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এবার সম্মান বা ক্ষতিপূরণের জন্য নয়, বরং ভালোবাসার জন্য। এক দীর্ঘ নীরবতা থাকল। তারপর বিক্রম নিজের হাত ধীরে মীরার হাতের ওপর রাখলেন। আমি তৈরি, এবং আমি জানি যে এবার আমি তোমাকে হারাবো না। নানাবাড়ির সফর ও পুনর্মিলন। পরের সপ্তাহের শেষে তিনজনে আরোহীর নানাবাড়ি কোঙ্কনের এক গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তাদের গাড়ি সবুজ ক্ষেত এবং পুরনো খালের ওপর তৈরি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল। আরোহী জানলা দিয়ে বাইরে দেখছিল। তার মন আবেগে ভরেছিল। প্রতিটি জায়গা যেখান দিয়ে তারা যাচ্ছিল কিছু পুরনো স্মৃতি তাজা করছিল, কিছু টক, কিছু মিষ্টি, কিন্তু সবই তার জীবনের অংশ ছিল।
যখন তারা সেই পুরনো বাড়িতে পৌঁছাল যেখানে মীরার জন্ম হয়েছিল, তখন সাদা চুলের এক বৃদ্ধা মহিলা বারান্দায় আগে থেকেই অপেক্ষা করছিলেন। তিনি কাঁপানো পায়ে এগিয়ে এলেন, প্রথমে আরোহীকে দেখলেন এবং তারপর বিক্রমকে। তো অবশেষে তোমরা ফিরে এলে? মীরা দৌড়ে গিয়ে নিজের মায়ের গলা জড়িয়ে ধরল এবং বাচ্চার মতো কাঁদতে লাগল। বিক্রম ঝুঁকে পা ছুঁয়ে প্রণাম করলেন এবং ভারী গলায় বললেন, মাজি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের দুজনকে অনেক কষ্ট দিয়েছি। বৃদ্ধা মহিলা আদরের সাথে মাথায় হাত বুলিয়ে দিলেন। সকালের ভুল যদি সন্ধ্যায় ঘরে ফেরে তবে তাকে ভুল বলে না। জীবন খুব দ্রুত কেটে যায় বাবা, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ভুল শুধরানোর সুযোগ আছে। আরোহী পেছনের বাগানে দৌড়ে গেল, যেখানে সে কখনো মায়ের সাথে আম পাড়ত, বৃষ্টিতে ভিজত এবং রোদ থেকে লুকাত। সেখানে আম গাছে একটি পাখির বাসা ছিল, যাতে এইমাত্র ছানারা বেরিয়েছে। সে পরিষ্কার নীল আকাশের দিকে তাকালো এবং তার মন একদম হালকা অনুভব হলো। পরিবারের প্রথম ভোজ ও আরোহীর চিঠি। সেই সন্ধ্যায় পুরো পরিবার মিলে একসাথে রান্না করল। বাড়ির আঙিনায় হাসাহাসি প্রতিধ্বনিত হচ্ছিল। যখন হলুদ আলো জ্বলল, তখন তিনজনে বারান্দায় বসে সাধারণ ডাল, ভাত এবং সবজি খেল। এটি কোনো রাজকীয় ভোজ ছিল না, কিন্তু বিক্রম এ পর্যন্ত যত পার্টিতে খাবার খেয়েছেন সেগুলোর চেয়েও অনেক বেশি সুস্বাদু ছিল। শোয়ার আগে আরোহী নিজের ব্যাগ থেকে একটি চিঠি বের করল এবং মাকে দিল। আমি লিখে নিয়েছি, কাল স্কুলের ফ্যামিলি ফাংশনে আমি এটাই পড়ব। টিচার বলেছিলেন যে বিষয় হলো সেই মানুষটি যাকে আপনি সবচাইতে বেশি ধন্যবাদ জানাতে চান। মীরা ধীরে ধীরে পড়তে শুরু করল। শেষ লাইনে এসে তার গলা ধরে এলো। আমি মাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি কখনো হার মানেননি। বাবাকে ধন্যবাদ, কারণ তিনি সঠিক সময়ে ফিরে এসেছেন। এবং জীবনকে ধন্যবাদ, যে আমাকে শিখিয়েছে যে সুখ প্রাসাদে থাকায় নয়, বরং নিজের প্রিয়জনদের হাত ধরে অন্ধকার পথ পার হওয়ায়। মীরার গালে চোখের জল গড়িয়ে পড়ল। বিক্রম দুজনকে নিজের বাহুবন্দী করে নিলেন। কেউ কিছু বলল না, কিন্তু সবাই বুঝে গেল যে আজ থেকে অতীত ঘুমিয়ে পড়েছে এবং এক পূর্ণ ভবিষ্যৎ তাদের সামনে বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে। স্কুল অনুষ্ঠান ও জীবনের পরম শিক্ষা। ডিসেম্বরের এক সকালে মুম্বাইয়ের বাতাসে রাতের বৃষ্টির পর হালকা ঠান্ডা ছিল। সেন্ট জেভিয়ার্স স্কুলের ক্যাম্পাসে গাছের পাতা দিয়ে ছাঁকনি হয়ে রোদ আসছিল। আজকের দিনটি ছিল বিশেষ, পারিবারিক মূল্য সম্মান অনুষ্ঠান, যেখানে ছাত্রদের তাদের প্রিয়জনদের নিয়ে নিজের অনুভূতি ভাগ করতে হবে। স্কুলের মাঠকে সাদা এবং নীল রিবন দিয়ে সাজানো হয়েছিল। স্টেজ সাধারণ ছিল, যার ওপর একটি মাইক এবং অভিভাবকদের জন্য চেয়ার লাগানো ছিল। স্টেজের মাঝে লাগানো বোর্ডে লেখা ছিল, পরিবার, যেখানে ভালোবাসা শুরু হয় এবং কখনো শেষ হয় না। আরোহী তৃতীয় সারিতে বসেছিল। সে সাদা সালোয়ার কামিজ পরেছিল এবং চুল পেছনে বাঁধা ছিল। তার হাতে ছিল 4 ভাঁজ করা একটি কাগজ, সেই ভাষণ যা সে সারা রাত জেগে না জানি কতবার লিখেছে এবং সংশোধন করেছে। তার হাত সামান্য কাঁপছিল, বুক ঢিপঢিপ করছিল। এজন্য নয় যে তার ভিড়ের সামনে কথা বলতে ভয় লাগছিল, বরং এজন্য যে প্রথমবারের মতো সে তার সফর, নিজের মা, বাবা এবং পরিবারের গুরুত্ব দুনিয়াকে জানাতে যাচ্ছিল। পেছনে মীরা হালকা বেগুনি রঙের শাড়ি পরেছিল, যা এনজিওর মহিলারা তাকে গিফট করেছিল। বিক্রম সাধারণ সাদা শার্টে ছিলেন। তার নজর মেয়ের ওপর ছিল এবং মনে সেই ভাবনা জেগে উঠছিল যাকে তিনি গর্ব বলতেও দ্বিধা করছিলেন। আরোহীর চূড়ান্ত ভাষণ। অ্যাঙ্কার ঘোষণা করলেন, এখন আমি ক্লাস 8 এর ছাত্রী আরোহীকে ডাকতে চাই, যার বিষয় হল পরিবার, যেখানে আমি আলো পেয়েছি। তালি বাজল। আরোহী এক গভীর শ্বাস নিল এবং ছোট্ট পোডিয়ামে চড়ে গেল। সে একবার কাগজের দিকে তাকালো এবং তারপর সামনে বসা ভিড়ের দিকে। তার চোখ জলজল করছিল। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং আমার বন্ধুরা, আমি ভাবতাম যে পরিবার ধনীদের কাছে থাকে, কারণ নিজের জীবনের প্রথম 8 বছর আমি এবং আমার মা এক ভাঙা রুমে ছিলাম, যেখানে ছাদ চুঁইয়ে জল পড়ত এবং খাবারে প্রায় শুধু নুন রুটি থাকত। আমার মা সকালে দলিয়া বিক্রি করতেন এবং সন্ধ্যায় ময়লা কুড়াতেন, এবং আমি স্কুলের পর লটারির টিকিট বিক্রি করতাম, চাই বৃষ্টি হোক বা রোদ। ভিড়ের মাঝে কিছুটা ফিসফাস হলো। কিছু অভিভাবক সামনের দিকে ঝুঁকে এলেন। একবার আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের কি কোনো পরিবার নেই?
মা অনেকক্ষণ চুপ ছিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরে বললেন, শুধু আমি আর তুমি, এটাই আমাদের পরিবার। আরোহী থামল, তার চোখ ভরে এলো। নিচে বসা মীরা তাড়াতাড়ি নিজের চোখের জল মুছলেন। কিন্তু তারপর মা অসুস্থ হলেন, এত অসুস্থ যে আমার মনে হলো আমি ওনাকে হারিয়ে ফেলব। আমি ঘাবড়ে গিয়েছিলাম এবং সেই অসহায়ত্বে আমি তাই করলাম যা আমার করা উচিত ছিল না। আমি এক অপরিচিত মানুষের মানিব্যাগ চুরি করলাম, এই আশায় যে মাকে বাঁচাতে পারি। পুরো হল শান্ত হয়ে গেল এবং আশ্চর্যের বিষয় এই যে ওই লোকটি আমার নিজের বাবা বেরোলেন, যাদের আমি কখনো দেখিনি। আবার ফিসফাস শুরু হলো, কিন্তু আরোহী থামল না। ওই সময় আমি মায়ের ওপর রেগেছিলাম, বাবার ওপরও রেগেছিলাম যে তারা আমাকে ভালোবাসা ছাড়া কেন রাখলেন। কিন্তু তারপর আমি বুঝতে পারলাম যে প্রত্যেকের নিজস্ব ব্যথা থাকে। মা গোপন রেখেছিলেন কারণ তিনি ঘৃণা করতে চাননি, বরং আমাকে ঘৃণা থেকে বাঁচাতে চেয়েছিলেন। এবং বাবা ফিরে এলেন ভুল শুধরানোর জন্য নয়, বরং এজন্য কারণ তাদের মনে হলো সবচাইতে জরুরি জিনিস আমি। আরোহীর আওয়াজ কিছুটা ভারী হলো, তারপর সে হাসল। এখন আমার কাছে মা আছে, বাবা আছে। আমরা পারফেক্ট নই, কিন্তু আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। তারা আমার ওপর বুদ্ধিমান হওয়ার চাপ দেননি, আমাকে অন্য কেউ হতে বলেননি। তারা আমাকে শুধু আমি হয়েই থাকতে দিয়েছেন। এক এমন মেয়ে যে ধীরে ধীরে ক্ষমা করা, ভালোবাসা এবং ভালোর ওপর বিশ্বাস করতে শিখল। সমাপনীয় আগামীর পথে যাত্রা। করতালির গর্জনে পুরো মাঠ কেঁপে উঠল। কিছু লোক দাঁড়িয়ে তালি বাজাচ্ছিল, কিছু নিজের চোখ মুছছিল। প্রিন্সিপাল মাথা নিচু করে আরোহীকে ধন্যবাদ দিলেন এবং অ্যাঙ্কার চুপচাপ পেছনে সরে গেলেন যাতে ওই আবেগঘন মুহূর্ত সবাই অনুভব করতে পারে। অনুষ্ঠান শেষ হবার পর অনেক লোক আরোহীর সাথে হাত মিলাতে এলো। এক মহিলা তাকে জড়িয়ে ধরে ফিসফিস করলেন, তুমি খুব সাহসী মা। আমিও একজন সিঙ্গেল মাদার এবং তোমার প্রতিটি কথা বুঝতে পারছি। বিক্রম দূরে দাঁড়িয়ে নিজের মেয়েকে প্রশংসা এবং ভালোবাসায় ঘেরা দেখছিলেন। তাদের মনে হলো যেন হৃদয়ের অনেক বড় বোঝা নেমে গেছে। মীরা তাদের কাছে এলো এবং নিজের রুমাল বাড়িয়ে দিল। কেঁদে নাও, এখন নিজেকে আর শক্ত দেখিও না। বিক্রম চোখের জলের মাঝে হেসে দিলেন। কে কাঁদছে? শুধু চোখে ধুলো ঢুকে গিয়েছিল। তারা দুজনেই হাসলেন এবং ওই হাসির মাঝে খুব প্রশান্তিদায়ক কিছু অঙ্কুরিত হলো। এখন সেটি দুই বিচ্ছেদ হওয়া মানুষের দ্বিধা ছিল না, বরং একটি নীরব সম্মতি ছিল। এই পরিবার অবশেষে পূর্ণ হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় তারা তিনজনে জুহুর বাড়িতে ফিরে এলো। আরোহী নিজের সার্টিফিকেট এবং স্কুলের ছোট গিফটটি সামলে রাখল। সে স্টেজে তোলা পরিবারের ছবিকে ফ্রেমে বাঁধিয়ে নিজের বিছানার কাছে রাখল। রাত হলো, ঠান্ডা বাড়ল। মীরা গরম চা বানালো এবং তিনজনে ছোট টেবিলের চারধারে বসল। বাইরে বাতাস গাছের ভেতর দিয়ে সরসর করছিল। বিক্রম নিজের হাত স্ত্রীর হাতের উপর রাখলেন এবং মেয়ের দিকে ফিরলেন। আরোহী, তুমি কি মহাবালেশ্বর যেতে চাইবে? তোমার মায়ের ওই জায়গা খুব পছন্দ ছিল, কিন্তু তোমার জন্মের পর আমরা কখনো সেখানে যেতে পারিনি। আরোহীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি বাবা, আমরা সবাই সাথে যাব? হ্যাঁ, এবার পুরো পরিবার সাথে যাবে, আসল অর্থে। আরোহী মাথা নাড়ল। তার মনে হলো তার হৃদয় পাখির মতো হালকা হয়ে গেছে। হয়তো সে নিজের জীবনে একটি খুব দীর্ঘ এবং কঠিন চক্কর কেটেছে, অন্ধকার, সমাজের চিন্তা এবং আঘাতের মধ্য দিয়ে। শুধু এই একটি সাধারণ কথা বোঝার জন্য যে পরিবারকে পারফেক্ট হওয়ার প্রয়োজন হয় না, শুধু এতটুকু যথেষ্ট যে তারা যেন একে অপরের সাথে না ছাড়ে। এবং তার জন্য ওই সফর, যা এক অন্ধকার গলি থেকে শুরু হয়েছিল, এখন রোদ ঝলমলে ওই রাস্তায় চলে এসেছে, যার নাম ছিল পরিবার। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এই গল্প ভারতের কোন শহর থেকে বা বিশ্বের কোথায় থেকে শুনছেন। প্রতিটি লাইক, শেয়ার এবং পরামর্শ আমাদের আগে বাড়তে এবং আপনাদের জন্য আরও ভালো গল্প আনতে অনুপ্রেরণা দেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, আপনারা এই ভিডিও বিশ্বের কোন কোন থেকে দেখছেন? আমাদের কমেন্টে নিজের শহর বা দেশের নাম অবশ্যই জানান। আমাদের জেনে খুব খুশি হবে। আপনাদের আরোহী, মীরা এবং বিক্রমের এই গল্প কেমন লাগলো? কি এই পরিবারের পুনর্মিলন আপনার হৃদয়কেও ছুঁয়ে গেছে? নিজের মতামত নিচে লিখতে ভুলবেন না। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সব সময় সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের জীবনে সব সময় সুখ শান্তি বজায় থাকুক। যদি আপনাদের কাছেও এমনই কোনো হৃদয়স্পর্শী সংগ্রাম বা আশায় ভরা গল্প থাকে, বা আপনি নিজের জীবনে এমন কিছু অনুভব করেছেন যা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে, তবে দয়া করে সেটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আমরা আপনার গল্পকে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছানোর পুরো চেষ্টা করব। পরের বার আবার দেখা হবে একটি নতুন এবং চমৎকার গল্পের সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।